আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন পাভেল, জর্জিয়া, ইউনাইটেড স্টেটস থেকে। পাভেল তার নিজের সাথে ঘটা একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন এবং তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। আমি চলে যাচ্ছি পাভেলের ঘটনায়। ঘটনাটি 2018 সালে পাভেলের সাথে ঘটেছিল। সে তখন নতুন নতুন গিয়েছে পড়াশোনা করতে জর্জিয়াতে। তো প্রথম গিয়ে খুব একটা ভালো লাগছিল না, তার কাছে বেশ বোরিং লাগছিল, কারণ তার পরিচিত তেমন কেউ ছিল না। সে উঠেছিল খালার বাসা ওখানে গিয়ে, এবং এই খালার বাসা ওখানে হওয়ার কারণেই তার অ্যাডমিশনটা এখানে নেওয়া, তার খালুই ব্যবস্থা করছিলেন সব কিছু। তো যাই হোক, দেখা যেত যে বেশ স্ট্রিক্ট অবস্থায় থাকতে হতো, খালা বেশ স্ট্রিক্ট ছিলেন। তো মোটামুটি ক্লাস আর বাসা আর এর মাঝে তার খালার ব্যবসা ছিল কাছেই, তাকে আবার নিয়ে আসতো যে ইউনিভার্সিটি থেকে। তো মোটামুটি এইটুকের মধ্যেই তার সীমাবদ্ধ জীবন ছিল, তার ক্লাস আর বাসা। তো বেশ বোরিং জীবন। আর বাসাটা এমন একটা জায়গায় ছিল, সেটা একটা রেসিডেন্সিয়াল এলাকা, অনেক গাছপালা আছে, সুন্দর। এটাই তার একটা ভালো লাগার জিনিস ছিল। বের হয়ে হাঁটতে হাঁটতে বাসার শেষ দিকে চলে যেত। বাসা ছিল এমন একটা গলিতে যে গলির শেষ মাথায় ডেড এন্ড, এই ডেড এন্ডের দিকে চলে যেত মাঝে মাঝে হেঁটে পাভেল। মানে দেখা যেত বিকালে বা রাত্রেবেলা যখন তার মানে ফ্রি টাইম থাকতো, হেঁটে হেঁটে চলে যেত এবং খুব ভালো লাগতো সন্ধ্যার পর কখনো হাঁটলে। একেবারে সুন্দর একটা রাত্রির আওয়াজ ছিল এবং প্রত্যেকটা বাড়ির পাশ দিয়ে এরকম একটা হাঁটার রাস্তা। বের হয়ে গেলে ওই পাশে বেশ কিছুটা উডস, আর তারপরে দূরে আরেকটা ব্লকে অন্যান্য বাসা। তো যাই হোক, পাভেল হেঁটে হেঁটে যেত এবং সেই ক্রিকেটের শব্দ শুনতে শুনতে, মানে যে ঝিঝি পোকার শব্দ শুনতে শুনতে হেঁটে শেষ মাথা পর্যন্ত যেত। এবং যে দেখতো যেখানে ডেড এন্ডটা, ওখানে বড় বড় স্টিলের বার দিয়ে এরকম লাগানো ডেড এন্ড লেখা আছে, এবং তার পাশে বিশাল উডস। তো পাভেল খুব ইন্টারেস্টেড ছিল এইসব ব্যাপারে। যখন সে দেশে ছিল অনেক ভূতের মুভি দেখতো, ভূতের প্রোগ্রাম শুনতো রেডিওতে। এগুলো তাকে আরও বেশি ইন্টারেস্টেড করে তুলতো এই প্যারানর্মাল ব্যাপারগুলোর প্রতি। তাই এই কারণেই পাভেল আসলে সন্ধ্যার পর যখন হেঁটে বেরিত, এদিকে আসতো, তার কাছে ভালো লাগতো। উডসের এই নীরবতা একটা দেখে মনে হইতো কেমন মিস্টিক। তো পাভেলের মামা থাকতো হচ্ছে নিউ মেক্সিকোতে। তো পাভেল তার মামার সাথে প্রায় কথা বলতো, ভিডিও কলে কথা বলতো, এমনিও কথা বলতো। তো মামার সাথে তার খুব ভালো সম্পর্ক। বয়সে 10 বছরের মতো ডিফারেন্স, কিন্তু মামা খুব জলি। তো মামার সাথে কথা যখন বলতো যে মামা এখানে তো আসলে তেমন কিছু করার নাই, যাই বোরিং এই সেই। তো মামা বলে যে সামার ভ্যাকেশন তো সামনেই, সামার ভ্যাকেশনে চলে আসিস, 1 সপ্তাহের জন্য আসিস, তোর ঘুরাই নিয়ে বেড়াবো না এদিক ওদিক, আমাদের এখানে অনেক পার্ক আছে, অনেক সুন্দর সুন্দর, এগুলো বলে। তো পাভেল বলে যে ওখানে হন্টেড কীরকম? তো বলে আরে হাসতেছে, এসে বলে যে হন্টেড অনেক জায়গা আছে, তুই আসিস, আসলে পরে আমরা যাবো না। যাক, তো পাভেল ওরকম সময় পার করতে থাকে। এর মাঝে সামার চলে আসে, আর সামারে তাদের ভ্যাকেশন শুরু হয়, বেশ বড় গ্যাপ। তো পাভেল চিন্তা করে যে আমি এবার একটু যাই মামার ওখান থেকে ঘুরে আসি। তো খালাকে বলে, খালা তাকে বলে আচ্ছা যাও ঘুরে আসো এই সেই। তো পাভেল সব কিছু গোছায়, সেখানে তার খালা তাকে টিকিট কেটে দেয়। তো সে সুন্দর করে প্লেনে উঠে চলে যায় ওইখানে। তো মামার ওখানে যাওয়ার পর মামা যখন তাকে নিয়ে যাচ্ছে বাসায় এয়ারপোর্ট থেকে, তখন তার কাছে খুব মানে অন্যরকম লাগে। সবকিছু দেখে রাস্তাঘাট খুব সুন্দর লাগে, এবং কিছু কিছু উডস দেখছে, সেখানে বিভিন্ন রকমের গাছ, এবং দেখা যাচ্ছে মাঝখানে খোলা জায়গা এই সেই। তো মামার বাসায় যাওয়ার পর দেখে যে বিকালবেলা মামার বাসায় পার্টি দিছে মামা। পার্টি মানে কি, বন্ধু বান্ধব আসছে, আড্ডাইতেছে। তার মামার দোকান আছে ওখানে, বড় দোকান আছে, ওইটা চালায় তার মামা। তো মোটামুটি ভালোই ফ্রি টাইম আছে মামার। তো তার মামার একজন ক্লোজ ফ্রেন্ড আসছে না বিল, আর বিল তার কাজিন নিয়ে আসছে ফ্রেড। এরা হলো তার মামার খুব ক্লোজ ফ্রেন্ড, এই বিল আর ফ্রেড। তো এরা বেশ দেখা গেলো আনন্দপ্রিয়, গল্প গুজব করতেছে। তার মামা যখন পাভেলকে পরিচয় করা দিছে, পাভেলের সাথেও তারা খুব ভালোভাবে মিশলো। তো খুব আড্ডাবাজি করতেছে। এর মধ্যে অন্যান্য ফ্রেন্ডরা চলে গেছে, অনেকেই তাদের কাজ ছিল, চলে গেছে। বিল ফ্রেড বসে আছে, তার মামা বসে আছে। তখন প্রায় এরকম রাত 8:30 9টা বাজে আর কি। তো তাদের ওই পুল সাইডে তারা গল্প করতেছে। পুল সাইডটা এরকম যে তাদের ওই সুইমিং পুলের পাশে বেশ খানিকটা জায়গা আছে, তারপর দূরে ফেন্সের ওই পারে বেশ ফাঁকা জায়গা, এরপর উডস আছে। আর এখানকার উডসগুলো ডিফারেন্ট, মানে ওইখানে যে উডস দেখছে পাভেল তার খালার ওইখানে, সেগুলো হচ্ছে ডেন্সড উডস। আর মোটামুটি বোঝা যাচ্ছে যে গাছপালাগুলা মানে বেশ কাছাকাছি এরকম, মানে খুবই না। আর এইখানে মামার এখানে যে উডসগুলো দেখতেছে, এটাতে মনে হচ্ছে দূরে যে গাছপালাগুলো কেমন জানি এরকম ছাড়া ছাড়া হয়ে গেছে, এরকম বেশ দূরে দূরে, মানে একটু ডিফারেন্ট। এখানকার উডসটা একটু ডিফারেন্ট, মনে হচ্ছে যে এখান থেকে ওখানে গেলে মানুষ হারায় যাবে, এরকম একটা অবস্থা, মানে একটু বেশি মিস্টিক দেখতে।
মামার পুল সাইডে। তো যাই হোক, গল্প করতেছে, এর মধ্যে এই ফ্রেডের সাথে তার বেশ জমে গেল, মামার ফ্রেন্ড বিলের কাজিন যে, তো ফ্রেডের সাথে বেশ জমে গেল, বিভিন্ন গল্প করতেছে এই সেই। তো ফ্রেড বলতেছে যে আমাদের এখানে কিছু কিছু জায়গা আছে খুবই হন্টেড, এরকম এই সেই, মানে আমরা তো মাঝে মাঝে ক্যাম্পিংয়ে যাই বিভিন্ন জায়গায়। তো তার মামা বলতেছে তখন, পাবেলের মামা হাতে শুনে বলতেছে, এই আমার বাইক নাড়া নিয়ে আমরা ক্যাম্পিংয়ে যাবো, সো আমরা প্ল্যান করো কোথায় যাবো। তো ফ্রেড বলে যে ওয়েল, আমার যেটা যাওয়ার জায়গা আছে আমি যাই নাই কখনো, বাট আই ওয়ান্টেড টু গো দেয়ার, আমি যাইতে চাইছি সব সময়। ওইটা হচ্ছে এখানকার সবচেয়ে হন্টেড ক্যাম্প গ্রাউন্ড। আমি শুনছি ওইটা নাকি সবচেয়ে স্পুকিয়েস্ট, কাজ আমি অনেকগুলোতে গেছি, আমি এরকম কিছু দেখি নাই। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি এইটাতে নাকি এরকম আছে। তো পাবেলের মামা শুনতেছিল, সে বলে যে ওয়েল লেটস গো দেয়ার, চলো আমরা যাই। তো বলে যে তাহলে আমাদেরকে বেশ খানিকটা দূরে যেতে হবে, কেন আমাদের বাসার থেকে বেশ খানিকটা দূরে। বলে ইটস নট এ প্রবলেম। তো ওরা সবাই মিলে প্ল্যান করে বলে যে আচ্ছা ঠিক আছে, আমরা অমুক দিন যাব। তো প্ল্যানের মধ্যে তারা উইকেন্ডটাকে বাদ দিয়ে রাখে, কারণ উইকেন্ডে নাকি মানুষজন শান্ত যায়। তো উইকেন্ডে গেলে তো অনেক মানুষ থাকবে, শান্ত অনেক মানুষ, মানে কি অনেকে আগ্রহী থাকে এবং উইকেন্ডেই টাইম পায়। তো ওই সময় গেলে ওরকম কিছু দেখার চান্সেস থাকে না। তো ওইটা তারা বাদ দিয়ে তারা প্ল্যান করে মানডেতে যাবে, মানে উইকেন্ড বাদ দিয়ে আর কি, স্যাটারডে সানডে বাদ দিয়ে। তো মানডেতে যাবে মোটামুটি ওরা দুজন, বিল আর ফ্রেড দুজন প্রিপেয়ার হয় মানডের জন্য, ওদের তো কাজ আছে ওই দিন, তারা এক্সট্রা ডে অফ নিয়ে তারপর রেডি হয়। যাই হোক, যত সময় তার রওনা দেয় এখান থেকে। পাবেলের মামার ট্রাক ছিল, কারণ তার মামার তো ওখানে স্টোর আছে, প্রোডাক্ট ক্যারি করতো এমনি, তার মামার ট্রাক ছিল। ওই ট্রাক নিয়েই তারা যায়, সবাই সব কিছু লোড করে ট্র্যাকে করে যত সময় রওনা দেয়। তো রওনা দিয়ে ওখানে পৌঁছায়, এবং রাস্তাঘাট ওইখানে তো ওইরকমই, যেটা বলছি যে সুন্দর একদম করা, এবং একটা জায়গায় যেখানে তারা ক্যাম্প গ্রাউন্ডের দিকে যাচ্ছে ওইখানকার রাস্তাঘাট আরও সুন্দর। তো যাই হোক, একসময় পৌঁছায় ওখানে। তো ক্যাম্প গ্রাউন্ডে ঢুকে পাবেলের কাছে একটু অন্যরকম লাগে, মানে এই যে এখানকার যেটা বললাম যে উডসের বিন্যাসটাই ডিফারেন্ট, গাছপালাগুলা একেবারে ডিফারেন্ট, মানে ওখানে পাইন, ওক, উইলো, এই গাছগুলো ভর্তি। উইলো গাছগুলো তো একদম অন্য একটু ক্রিপি টাইপের, তো এই যে গাছগুলো দিয়ে ভর্তি, একটু ডিফারেন্ট এবং খুব ডেন্সড কয়েক জায়গায়। তো যাই হোক, তো ওখানে পৌঁছায়, ওখানে কথাবার্তা বলে তারা কোথায় ক্যাম্প করবে সিলেক্ট করে, এবং ক্যাম্প করবে সিলেক্ট করে তারা ওখানে চলে আসে, যে ওখানে তারা টেন্ট গেড়ে ফেলে এবং ট্রাকটা পাশে রাখে। তো যখন তারা পৌঁছাইছে মানে দুপুরের পর, ওই জায়গাটা পুরোটা ঘুরে বিভিন্ন জায়গায়। তো দেখা গেছে যে পাবেলের মামার সাথে বিল বেশি ঘুরতেছে, কারণ ওরা দুজন বেশি ক্লোজ। ফ্রেডও ক্লোজ, কিন্তু ফ্রেড আবার বেশ ভালো টাইম কাটাইতেছে পাবেলের সাথে, কারণ পাবেলের সাথে তার মিলছে আর কি কথাবার্তা। তো পাবেল আর ফ্রেড দুজনে হেঁটে হেঁটে বিভিন্ন জায়গায় যাচ্ছে। তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পাবেল বুঝতে পারে যে কিছু কিছু জায়গা আছে একদম নীরব এবং কিচ্ছু নাই, শুনশান, মানে শুধু পাখির ডাক শোনা যাচ্ছে দুই একটা। হেঁটে যাচ্ছে তখন তো একদম মানে দুপুরটা পড়ে গেছে এরকম একটা সময়। তো তারা হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় চলে আসে, পাবেল আর ফ্রেড। সেই জায়গাটা একটা চিকন পায়ে চলা পথ আর কি, একদম মাটির মধ্যে মেঠো পায়ে চলা পথ, এবং দুই পাশে একটা জায়গায় দিয়ে নিচু হয়ে গেছে, মানে মোটামুটি বেশ নিচু, বৃষ্টির পানি জমে আছে ওই জায়গায়, ঘাসের মাথা দেখা যাচ্ছে এরকম। তো ওই জায়গায় এসেই জানি কেমন একটা ফিল হয় পাবেলের কাছে। তো সে দেখে যে যেখান থেকে নিচু হয়ে গেছে সেটার ওই পাশে আবার উঁচু হয়ে রাস্তা উঠছে, উঠে সামনের দিকে গেছে, এবং এটা কিন্তু পায়ে চলা পথ পুরোটা সামনে, এখানে কিন্তু কোনো গাড়ি ঘোড়া ওঠানোর মতো না। তো হেঁটে সামনে গিয়ে বাঁ পাশে একটা ঝোপালো জায়গা, ডান দিকে বেশ ঘন বন, ঘন গাছপালা ওই জায়গায়, একদম ডেন্সড। তো পাবেলের জানি কেমন একটা ফিল হয়, মানে গা শিরশির অনুভূতি হয়। সে ফ্রেডকে বলে যে আমার কাছে এই জায়গাটা ভালো লাগতেছে না, কেমন জানি মনে হইতেছে, মানে কেমন জানি মনে হচ্ছে, মানে এইখানে মনে হইতেছে যে এই জায়গাটা ভালো না, মানে এখান থেকে হাঁটাটা ঠিক না এরকম মনে হচ্ছে, মানে ওই পাশে যাওয়াটা আমাদের ঠিক হবে না, এই যে নিচু জায়গাটা ওই পাশে ওঠাটা ঠিক হবে না এরকম মনে হচ্ছে। তো ফ্রেড বলতেছে এক্স্যাক্টলি, আমারও কাইন্ড অফ সেম মনে হইতেছে, ডোন্ট গেট মি রং, যে আমি তোমার কথা শুনে বলতেছি, আমার কাছেও কিন্তু একই রকম মনে হচ্ছে। ফর সাম রিজন আমার ভেতর থেকে কেউ বলতেছে যে এইখান থেকে ক্রস করো না। অ্যান্ড আশ্চর্য জিনিস কি জানো, তো পাবেল বলছে কি, বলে আমি এখানকার সম্বন্ধে যত খবর নিয়েছি বলতেছে যে এই জায়গাটা নাকি বেশ একটা হন্টেড স্পট এখানে। তো মানে এই যে ভেতরে বলতেছে এর পিছনে কোনো কারণ আছে, বাট হোয়াট ইউ সেই, আমরা কেউ পাশে যাবো না মানে তোমার ডিসিশন কি? পাবেল বলে যে অবশ্যই যাবো, যখন এরকম ফিল হয় তখন তো যাওয়া উচিত, হন্টেড মানে স্পটে আসার মূল আনন্দ তো এইটা। তো ওকে ফ্রেড বলো লেটস গো, বলে দুইজনে হেঁটে ওই চিকন রাস্তা দিয়ে হেঁটে ওই নিচু জায়গা দিয়ে পার হয়। তো নিচু জায়গা দিয়ে যখন পার হচ্ছে তখনই নাকি কেমন একটা স্মেল
পায়। ওই পাবেল মনে হয় যে যেটা এক্সপ্লেন সে যা করছে তার কাছে মনে হয়েছে যে অনেকটা আছে না জলীয় বাষ্প দুপুরবেলা দেখবেন গরম বাতাসে ভেসে বেড়ায়। হ্যাঁ, গরম বাতাসে আপনি কোনো পুকুরের পাশ দিয়ে গেলে বা কিছু যেখানে কচুরিপানা থাকে বা কিছু এক ধরনের গরম বাতাস পাওয়া যায়, অনেকটা সেরকম একটা সে এক্সপ্লেইন করছে পাবেল যে ওরকম একটা বাতাসের মতো মনে হচ্ছে ভেসে বেড়াইতেছে ওইখানে। তো যাই হোক, ওই জায়গাটা তারা পার হয়ে ওই পাশে উঠে উঁচু জায়গাটাতে ওখান থেকে উঠে হেঁটে হেঁটে সামনে যায় এবং কেমন জানি তাদের কাছে একটা অনুভূতি হতে থাকে, মনে হইতেছে যে একটা মানে খা জায়গা, মানে পাবেলের কাছে হইতেছে এবং পাবেল ফ্রেডকে জিজ্ঞেস করছে, ফ্রেডের কাছে এরকম মনে হচ্ছে যে খা জায়গার একটা অনুভূতি, যে মানে কেউ একজন আসে ওইখানে তাদের দিকে চোখ রাখতেছে এরকম। তো দুইজন হাঁটতে হাঁটতে অনেক দূর সামনে গিয়ে ওই যে বাঁ পাশে ঝোপ ডান পাশে ঘন গাছপালা ওইখানে চলে যায়। ওইখানে গিয়ে কিছুটা হেঁটে ভেতরে ঢোকে। তো ভেতরে ঢোকার পর এরকম একটা দৃশ্য দেখবে এটা চিন্তা করেনি পাবেল। তার কাছে মনে হচ্ছে যে সে ঠিক পুরোনো আমলের যে পুরোনো আমল বলতে কি মানে 80s বা 90s যে হরর মুভিগুলো দেখতো সেখানে যে বিভিন্ন জঙ্গল দেখাইতো, জাস্ট লাইক দ্যাট। মানে গাছগুলো এইভাবে আছে, মোটা মোটা কিছু গাছ, দূরে কিছু গাছ যেটা নাকি বুলো গাছ, এরকম ভাবে মানে বাঁকানো চোরানো কেমন জানি গাছগুলা, ঝুড়িগুলো এইভাবে এইভাবে নেমে গেছে চারিপাশে, বিভিন্ন অনেক ঝুড়ি এরকম। তো মানে অন্যরকম, এবং ওই ভেতর থেকে কেমন জানি একটা কুয়াশার মতো এরকম যাচ্ছে ভেতর থেকে সরে সরে, সম্ভবত এই গাছের শ্বাসমূল বা ভেতরে এগুলো চলাফেরা করে এখানকার গ্যাসগুলা। তো একেবারে অন্যরকম, মানে হরর মুভির একটা সেটের মতো লাগলো, এবং মনে হইতেছে যে ভেতর থেকে কিছু একটা বের হয়ে আসবে গাছপালা ভেতর থেকে। তো এগুলা দেখতে দেখতে কিছুক্ষণ তারা এদিক ওদিক হাঁটাহাঁটি করে তখন ফ্রেড বলতেছে যে আমরা উই শুড গো ব্যাক, কারণ ওখানে তো বিলটা কাজ করতেছে, সো উই শুড গো ব্যাক অ্যান্ড সি হোয়াট হ্যাপেন। মানে তার ওই যে পাবেলের মামা আর বিল দুজনে ওখানে টেন্ট ঠিক মতো করতেছিল, ওরা হাঁটতে বের হয়ে গেছে এখানে। তো বলছে আমরা যাই, তো আমরা তো রাত্রে আসবোই, অবশ্যই এখানে এক্সপিডিশনে মানেই তো রাত্রে ঘোরাফেরা করা। তো পাবেল বলে ওকে লেটস গো। তো দুইজনে যখন ব্যাক করতেছে ওদের কিন্তু বেরোইতে যে একটু সমস্যা হয়ে গেছে, তখনই দুইজন ডিটেক্ট করতে পারছিল না কোন দিক দিয়ে এখান থেকে ঢুকছে। তো তখন বলে যে ওয়েল ইট উড বি ট্রাবল, বলতেছে ফ্রেড যে রাতের বেলা যদি আমরা আসি এখানে ঢুকলে উডসে ঢুকলে কিন্তু সমস্যা, খুঁজে বের করা বিশাল সমস্যা হয়ে যাবে। বলতে বলতে দুজনে তার পথ পায়, লাস্টে বের হয়ে আসে, এবং ওই যে সেই যখন নাকি তারা ওই নিচু জায়গাটায় পার হয় তখন কিন্তু তখনও তাদের ওই অশুভ একটা ফিল মনের মধ্যে রয়ে যায়, মনে হয় যে কিছু একটা। তো যখন তারা ওই নিচু জায়গাটা পার হইতেছে, মানে একদম মানে ওই মাঝখানের যে জায়গাটা আইলের মতো ওটা দিয়ে হেঁটে উপরে উঠছে, তখন মনে হচ্ছে পিছনে কোনো নাম না জানা কর্কশ কোনো পাখি ডাক দিচ্ছে এরকম। ডাকটা খুবই ডিফারেন্ট, মানে যে বাদুড় বা কোনো কিছু রাতের বেলা নিশাচর কিছু পাখি ডাকে, সমস্ত বাদুড়ই, হ্যাঁ, মানে একটা ভয়ঙ্কর কর্কশ একটা ডাক দিছে। তো এই ডাকটা শুনে পিছিয়ে ফিরে তাকায় দেখতেছে যে ওই পিছনে গাছপালার ওইখান থেকে আসছে। তো দুজন ভাবলো যে হতে পারে কত রকমের পাখি থাকে, হয়তো সব তো আমরা চিনি না। যাই হোক, হেঁটে হেঁটে আবার ওই রাস্তা দিয়ে আস্তে আস্তে তারা যখন নাকি ওই তাদের যেখানে ক্যাম্প করছে, মানে টেন্ট ফেলতেছিল, তার মামা বিল দুজনে ওখানে চলে আসে, যে দেখে তার মামারা তাবু করে ফেলছে। তো ওদেরকে দেখে বলো যে কি ব্যাপার, কিছু পাইছো নাকি, কোথায় গেছিলা? তো বললো যে অমুক অমুক জায়গায় গেছি এরকম এসে। তো পাবেলের মামা বলে যে অসুবিধা নাই, রাত্রেবেলা আমরাও যাবো, উইল গো দেয়ার টু, এই আসো আমরা এখানে এখন করি, বারবিকিউ করি। যাই হোক, তাদের খাবারের সেট আপ করে, তারা বারবিকিউ করে, খাওয়া দাওয়া করে। অলরেডি তখনই একেবারে সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো রাতের বেলাতে আবারও গ্রিল করবে তারা, এটা ঠিক করেই রাখছে। তো চারজনে বসে ওখানে খাওয়া দাওয়া করতেছে, গল্প করতেছে, এরকম সময় পার হয়ে গেল আর কি, সন্ধ্যা হয়ে গেল। তো সন্ধ্যার মধ্যে টুকটুকিটাকি জিনিস গুছাই ফেলছে, যে যার মতো টুকিটাই কাজ করছে। এবং পাবেলের মামা বললো যে তোমাদের যদি কারো রেস্টরুম ইউজ করার থাকে তো যাও, এখানকার রেস্টরুম ইউজ করে আসো। রাতের বেলা রেস্টরুমে যেতে গেলে অনেক দূর হাঁটা লাগবে, কারণ ওখানকার ওই যে গ্রাউন্ডের মধ্যে যে রেস্টরুম ব্যবস্থাগুলো কিন্তু বেশ দূরে দূরে থাকে ক্যাম্পিং গ্রাউন্ডে। যাই হোক, চারজনে মিলে একসাথে যে তারা ওখান থেকে ফ্রেশ হয়ে আসছে, এসে মোটামুটি ওখানে আবার বসে গল্প গুজব করলো, এবং তাদের রাতের যে প্ল্যান ছিল ওখানে বারবিকিউ করা সেটাও করলো, বলে সব গুছায় ফেলে সব প্যাক ট্যাক করে ফেললো, যেসব ট্র্যাশ ট্র্যাশ থাকে ওগুলো সব ব্যাগে ভরে বেঁধে ফেলে সব গুছায়। তো যাই হোক, গল্প করতেছে। তো তখন অলরেডি কিন্তু প্রায় 9টার মতো বাজে। তো অনেকে আছে এরকম সময়, মানে এরকম যখন কোনো ক্যাম্পিং গ্রাউন্ড আসে ঘুমায় যায়, ভিতরে ঢুকে আর বের হয় না। আর বেশ নীরবতা নেমে আসে। এই রাতের বেলা এই উডসের আলাদা একটা শব্দ আছে, ঝিঝি পোকা ইসের বেশ লাউড শব্দ, তো এটা আসতেছে। তো এখন পাবেলের মা বলতেছে তাকে আসলে মানে অলসতায় পেয়ে বসছে, মানে খুব টায়ার্ড লাগতেছে।
তার এখন বাইরে যাওয়ার মতো মুড নাই হাঁটতে যাওয়ার। সে বলতেছে যে আমি আপাতত বাইরে বসে থাকি, বিল গেলে যাইতে বড় আমি একাই থাকবো, অসুবিধা নেই। বিল বলতেছে না, আমিও এনে বসে থাকি, লেটস এনজয় দ্য নেচার, নেচার এনজয় করি বাইরে বসে, কানের মধ্যে ইয়ারফোন দিয়ে ওখানে বসে বসে গান শুনি আর দেখি, মানে নেচার দেখি। তো তখন ফ্রেড বলতেছে যে না, আমরা একটু বাইরে যেতে চাইছিলাম। পাভেল বলে হ্যাঁ। তো তখন বলে যে বেশি দূরে যেও না, তোমরা এখান থেকে বেশি দূরে যেও না, আই উড সাজেস্ট নট টু গো বিয়ন্ড দ্যাট প্লেস, যেখানে তোমরা বলছো যে তোমাদের খারাপ ফিল হয়েছে, ওইটার ওই পারে যেও না, আর সাজেস্ট। তারপরে তোমরা বলছো যে উডসের ওই পারে দেখা যায় না, ফ্ল্যাশ লাইট নিয়ে যাও, ওখান থেকে ঘোরাফেরা করে চলে আসো। ওয়েল, দেখেন তো জাস্ট ফিল নাও, আর তো কিছু না, তোমরা তো আর ঘোস্ট হান্টার্স না। তো পাভেল বলে যে ওকে, ফ্রেড বলে যে ওকে ম্যান, নো প্রবলেম। তো বিল বলে যে দেখো, ওর পাভেলকে দেখাতে বলো, তো কিন্তু নতুন আসছে, অন্য স্টেট থেকে আসছে তাও, হ্যাঁ, সো বি কেয়ারফুল। তো পাভেল বলে না, এটা কোনো সমস্যা না। যাই হোক, ফ্রেড আর পাভেল দুজন বেরোয়। তো ফ্রেড পাভেলকে বলে যে তোমার দায়িত্ব দিয়ে দিল আমার সাথে, তো পরে যদি কোনো এখানে সমস্যা হয়, একটা ব্যাপার হবে না সমস্যা যদিও, সো স্টিক টু মি, আমার সাথে থাকো, মানে একা একা হাঁটা চলা করো না, এরকম বলে দুজনে হাঁটতে থাকে। তো এখন যে রাতের বেলা তারা হেঁটে যাচ্ছে ওই জায়গায়, ওই যে চিকন রাস্তাটার দিকে, যদিও তাদেরকে বলে দিচ্ছে, পাভেলের মামা বলছে যে ওইটার ওইবারে যেতে না, ওই যে যেখানে নাকি ওই যে তারা চিন্তা করছিল ওই চিকন রাস্তাটা উঁচু হয়ে গেছে, ওইটার উপরে যেতে, ওইবারে যে উডসের কাছে যেতে নিষেধ করছে পাভেলের মামা। কিন্তু তাদের চিন্তা হলো যাবে, তারা ওটা ক্রস করবে। তো ওই জায়গায় যে যাওয়ার সময় যে রাস্তাটা এখন এই রাতের বেলা তাদের কাছে একেবারেই অন্যরকম লাগতেছে, কারণ পুরোপুরি মনে হচ্ছে দৃশ্যপট চেঞ্জ হয়ে গেছে। চাঁদটা উঠছে যে আকাশের মধ্যে, মেঘে ঢাকে, আবার একটু বেরোয় এবং গাছপালার মধ্যে পড়ে। একেবারে পাভেলের কাছে খুব ভালো লাগতেছে, বিকজ অফ পাভেলের কাছে ফিলটা হচ্ছে এরকম যে সে কোনো ওয়ারউলফের মুভি দেখতেছে, এরকম লাগতেছে তার কাছে। যে ওয়ারউলফের মুভি পুরানো আমলে 90s দেখলে মনে হতো না যে গাছপালার ভেতরে কেমন জঙ্গলের মধ্যে ডাকতেছে, চাঁদ মাঝে মাঝে বের হয়, ঢেকে যায়, এরকম লাগতেছে। পাভেল এনজয় করতেছে। পাভেল ফ্রেডকে বলে এটা যে মানে তোমার কাছে কিরকম মনে হয়? ফ্রেড বলে যে আমরা প্রায় এটা এনজয় করি, আমরা ফ্রেন্ডরা প্রায় উডসে যাই, আর আমাদেরকার উডসগুলো এই ধরনের সব ট্রিজ, হ্যাঁ, এখানকার ট্রিজ হলো এই টাইপের, তো বেশ জোস। হ্যাঁ, মানে এইখানে আছে কিনা জানি না, মোটা গাছ, তোমার কি দেখাবো, কিছু গাছ আছে যেটা মানে একদম 3-4 জন মিলে ব্যাট দিয়ে ধরতে হয়। যাই হোক, এরকম কথা বলতে বলতে দুজনে হাঁটতেছে, গল্প করতেছে, আলো মারতেছে, এবং মনে হচ্ছে পুরা বনটা জীবিত হয়ে গেছে। বনের মধ্যে কিছু শব্দ আসতেছে, এগুলা পাভেল কখনো পায় নাই লাইফে। যাই হোক, হাঁটতে হাঁটতে এক সময় চলে আসো নিচু জায়গাটার কাছে, যেখানে নাকি পানি। তো এখান থেকে দেখা যাচ্ছে চাঁদের আলো পড়ছে, যে জায়গাটার মধ্যে পানি জমে আছে ওই জায়গাটায় শাইন করতেছে চাঁদের আলো ঝিকমিক করে, আর গাছগুলো যে পাশের দূরের গাছের যে মাথাগুলো, সেগুলোর প্রতিচ্ছবি দেখা যাচ্ছে পানিতে। তো কাছে আসলো, সেই দিনের মতোই একটা ফিল মনের মধ্যে কাজ করা শুরু করলো পাভেলের, যে যাওয়াটা ঠিক হবে না, ওই পারে যাওয়াটা ঠিক হবে না। ওই পাড়টা মনে হচ্ছে যে এই হালকায় যে নিচু জায়গাটা যেখানে পানি জমে আছে, ওই পাড়টা মনে হচ্ছে যে ওদের জন্য প্রোহ্যাবিটেড করে রাখছে, মানে এরকমই একটা মানে মনের মধ্যে একটা সিগন্যাল তাদের আসতেছে। যাই হোক, তারপরও কোনো কথা নাই, ওখানে পার হয়ে গেল ওইটা জায়গাটা। তো পাভেল পার হওয়ার সময় শুধু মনে করতেছে যে আরে আমি তো কত দূরে বাসা থেকে, মানে ফ্যামিলি থেকে, বাপ মার থেকে অনেক দূরে, এমন একটা জায়গায় যে কোথায়। তো তারপরও মনের মধ্যে সান্ত্বনা, তার মামা আছে, ফ্রেডকে তার খুব ক্লোজ ফ্রেন্ডের মতো লাগতেছে তার কাছে। যাই হোক, পার হয়ে গেল, গিয়ে তখন যখন ওই পাশে উঠছে, উঠে হেঁটে হেঁটে ওঠার পরে এই উডসটা একেবারেই ডিফারেন্ট মনে হচ্ছে তাদের কাছে। মানে এটা মানে দিনের বেলা যেরকম দেখছে সেরকম লাগতেছে না, মনে হচ্ছে যে চাঁদের আলো এসে পড়ছে একটা কালো একটা পুরা বিশাল অংশের উপরে, যে জায়গার উপরগুলো ধূসর এবং পাতাগুলো নড়তেছে গাছপালার, এবং তার এই যে ধূসর যে জায়গাটার পাতাগুলো নড়তেছে, তার নিচের অংশটাই কালচে, কেমন জানি কালচে টাইপের, এবং যত কাছে যাচ্ছে কালচে জায়গাগুলোর মধ্যে দিয়ে হালকা হালকা আলো ঢুকতেছে, যে স্কাইলিক, এগুলো বুঝতে পারতেছে পাতার ফাঁক দিয়ে। তো মানে একটা অন্যরকম সৌন্দর্য, ভয়ঙ্কর সৌন্দর্য। তো যখন কাছাকাছি চলে আসছে উডসের, তো তখন ফ্রেড জিজ্ঞেস করতেছে পাভেলকে, ঢুকবা ভিতরে? তো পাভেল বলতেছে যে হোয়াই নট ম্যান, আমরা তো আসছি এই কারণে। তো তখন ফ্রেড পকেট থেকে তাকে একটা মার্কার বের করলো, মার্কারের মুখটা হচ্ছে হলদে কালারের, ইয়ালো, তো ইয়ালো মার্কার একটা তো নিল, ইসের হাতে দিল পাভেলের কাছে, যে এটা রাখো। সো আমরা যখন যাব গাছের মধ্যে একটা করে দাগ দিয়ে যাব, সো উই নো এই যে কালারটা এটা কিন্তু জ্বলে, ইলুমিনেট করে, আলো মারলে জ্বলে উঠে, রিফ্লেক্ট করে। তো আমরা একটা করে দাগ দিয়ে দিয়ে যাবো, তাহলে আমরা জানবো যে কোন দিক থেকে আসছি।
তো পাবেল হাসে, পাবেল বলে যে এরকম অনেক জায়গা আছে এরকম চক দিয়ে দাগ দিয়ে যায়, মানে গাছের এই হিসাব রাখার জন্য। সো ওকে, তো দুইজনে হেঁটে হেঁটে ওখানে ঢুকে এবং যথারীতি তারা গাছের গায়ে একটা দাগ দেয়, দাগ দিয়ে এরকম সামনে যাচ্ছে। তো এরকম যখন নাকি 3টা গাছের গায়ে দাগ দিছে, তখনই মনে হলো আশেপাশের জায়গাটা, মানে যার থেকে প্রায় 100-200 ফিট দূরে মনে হলো কিছু নড়াচড়া শুরু হয়ে গেল, মানে কেমন জানি পাতাগুলো বেশি নড়তেছে, বাতাস বেশি যাচ্ছে, এরকম একটা অবস্থা, মানে একটা স্রোতের মতো এরকম যাচ্ছে। তো ফ্রেড বলতেছে স্ট্রেঞ্জ, মানে এরকম তো না, মানে এই পাশে দেখো কাম, ওই পাশটা এরকম কেন? তো এরকম যখন শব্দ শুনছে, হঠাৎ করে তারা শব্দ পেল দূরে ঘোড়ার ডাকের শব্দ। মনে হলো যে খুব তেজস্বী কোনো ঘোড়া মানে চি করে ডাক দিছে দূরে, মানে খুবই অন্যরকম। তো সে বলছে এই উডসের মধ্যে ঘোড়া কোত্থেকে আসবে, মানে ইটস ভেরি স্ট্রেঞ্জ, ফ্রেড বলতেছে। তো ফ্রেড মনে হচ্ছে যে বলতেছে, ফ্রেড কিন্তু ভয় পাইছে, ফ্রেডের গলা কেঁপে গেছে। তো পাবেলেরও ভয় লাগছে, কিন্তু পাবেল এতটা ভয় পায়নি ফ্রেডের মতো, ও কেন জানি একটু শান্ত। এই সময় হঠাৎ করে তারা ঘোড়ার খুরের শব্দ পাইছে। তো শব্দটা পাওয়ার সাথে সাথে ফ্রেড করছে কি, পাবেলের জ্যাকেটের হাতা ধরে বলতেছে যে এইখানে কোনো ঘোড়া আসার কথা না, ঘোড়ার শব্দ পাওয়ারও কথা না, দিস ইজ সামথিং রং। তাই বলে সে জ্যাকেটের হাতা ধরে দৌড় দিল টান দিয়ে একদিকে। তো পাবেলও আসলে কিছু না বুঝে দৌড় দিছে ওর সাথে। তো দৌড়াচ্ছে ফ্রেড, কিন্তু মনে হচ্ছে যে সে আসলে দিক বিদিক শূন্য হয়ে দৌড়াইতেছে। পাবেল কিছুক্ষণ পরে বুঝতে পারলো যে ফ্রেড আসলে ভয় পেয়ে বা তার আসলে জ্ঞান লোপ হয়ে গেছে, সে কোন দিকে দৌড়াচ্ছে। তো সে থামাইলো ফ্রেডকে, সে এরকম হে ম্যান স্টপ বলে এরকম থামাইলো। তো ফ্রেড দৌড়ায় চলে যাচ্ছিল, একবার পরে থেমে দাঁড়াইছে। তখন বলছে ওয়ার আর ইউ গোয়িং, তুমি কই যাইতেছ? আমরা যদি এখানে না ঢুকে আমরা বের হয়ে যাবো, তুমি কোন দিকে যাইতেছ? তো ফ্রেড তখন মনে থতমত খেয়ে গেছে, বললো যে আমি আসলে মানে ভয় পাইছি। সে বললো দেখো লুক, ওরা দেখাইতেছে ওদিকে। তো মানে একটা সাইডের দিকে কুয়াশাতে ভরে গেছে ওই জায়গাটা, মনে হচ্ছে যে কুয়াশাতে কিচ্ছু দেখা যাচ্ছে না, গাছের ডালপালাগুলো পুরো ছেয়ে গেছে। আর পিছনের দিকে তাকাইলো, পিছনের দিকেও প্রায় একটা বেশ বড় জায়গা নিয়ে গোল করে তাদের এখান থেকে সার্কেল হয়ে পুরাটা কুয়াশাতে ঢেকে গেছে, মানে তারা কোনো রাস্তা দেখার মতো নাই। তো তখন পাবেল চেতে গেছে, বলতেছে যে তুমি এদিকে কেন দৌড় দিলা? মানে এদিকে ঘোড়ার ডাক শুনে দৌড়ানোর কিছু নাই, আমরা এখান থেকে চলে যাবো, বের হয়ে যাবো, এটাই তো স্বাভাবিক। তখন বলছে নো ইউ ডোন্ট নো, এখানে সমস্যা আছে, ঘোড়ার ডাক মানে এখানে বিপদ। মানে বলে এখানে ঘোড়ার ডাকের কোনো অপশন নেই, এখানে কোনো ঘোড়া নিয়ে কেউ আসে না, থাকেও না। তো সে গলা আরো নামায় বলতেছে এইখানে একটা লেজেন্ড প্রচলিত আছে যে এই জায়গাতে একজন যাজককে মেরে ফেলছিল কিছু দুষ্কৃতিকারী নেটিভ পিপল, এবং তারা মারছিল, এবং এরপর থেকে হেডলেস হর্সম্যানের মতো সেই যাজককে মানুষ দেখে। তো এই জিনিসটা আছে, আমাদের বেরোতে হবে এখান থেকে তাড়াতাড়ি। তাই বললে ফ্রেড আবার তাকে মানে টান দিতে যায় হাত ধরে। সে বলে যাই ম্যান দাঁড়াও, কোন দিকে যাইতেছো তুমি? আমাদের তো পিছন দিকে যাওয়ার কথা। তখন বলে পিছন দিকে মানে? তুমি আমার যত জানা মতো এদিক থেকে আসছো। দুজনের মধ্যে একটা কনফিউশন হয়ে যায়, মানে মনে হচ্ছে তর্ক হইতেছে এরকম। তো ফ্রেড বলতেছে যে আমি যাইতেছি, তোমার মতো তুমি যাও বলে ফ্রেড ফট করে হাঁটা দিয়ে দেয় সামনের দিকে। তো পাবেলের কাছে ভয় লেগে যায়, কারণ পাবেল তো একা হয়ে যেতেছে এখানে। পাবেল মানে কোনো চিন্তা করার আগে ফ্রেড ততক্ষণ অনেক দূর চলে গেছে। তো পাবেল তখন ঠান্ডা মাথায় চিন্তা করে, পাবেলের মাথা একটু ঠান্ডা, তার থেকে সে চিন্তা করে যে আমি যেদিক থেকে আসছি ওদিকে ফেরত যাব। পাবেল এতটুকু ঠাউর করতে পারতেছে যে সে পেছন দিক থেকে আসছে, মানে যেদিক থেকে পাবেল আসছে ওদিকে না, মানে তারা যেখানে ছিল সেখান থেকে অপোজিট ডিরেকশনে হেঁটে যেতে হবে তাকে। তো পাবেল কি করে, চুপচাপ, এখন অতটুকু জায়গা কিন্তু ফাঁকা, ওখানে কুয়াশা নেই, কুয়াশা কিন্তু একটা বেশ বড় প্যারামিটারে পড়ে। তো পাবেল আস্তে আস্তে হাঁটতে থাকে মানে পিছন দিকে, এবং এইবার সে একটু ভয় পায়। সে চিন্তা করে যে আমার এত অ্যাডভেঞ্চার প্রিয় হওয়ার দরকার ছিল না। মনে মনে সে একটা দোয়া পড়তেছে, মানে যতটুকু যা পারে, খুব বেশি ভালো জানতো না পাবেল, তারপরে সে মনে মনে যতটুকু যা দোয়া টুকিটাকি পারে পড়তেছে, পড়ে সে ব্যাকের দিকে আসতেছে, তার বুকটা ধুক 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 করতেছে। আর পাবেলের মতে এরকম সিচুয়েশনে যে পড়ছে সেই বুঝবে এটা কতটা ভয়ের। এই সিচুয়েশনে যদি কেউ না পড়ে, একটা বনের মধ্যে একা, এবং মানে এটা খুবই ভয়ের একটা জিনিস, এবং একদম অপরিচিত বন, এবং যেই জায়গা সম্বন্ধে কথা প্রচলিত আছে জায়গাটা হন্টেড। তো পাবেল ভয় পাচ্ছে, আর মনে মনে দোয়া পড়তে পড়তে সে আন্দাজ করে যাচ্ছে যেদিক থেকে আসছে ওদিকে। আর সে ফ্ল্যাশ লাইটও জ্বালতেছে না, তার কাছে কিন্তু আলাদা নিজস্ব ফ্ল্যাশ লাইট আছে, জ্বালতেছে না। এই কারণে সে মনে করতেছে হঠাৎ ফ্ল্যাশ লাইট জ্বাললে কি দেখবে, বা মানে এখানে কি দেখা যায় হঠাৎ এটাই সে ভয় পাচ্ছে। ওই আকাশ থেকে যে চাঁদের আলো পড়ছে স্কাইলিকের মতো গাছপালার ডালপালায় পাতার ফাঁক দিয়ে, সেইটার আলো দিয়ে সে একটু একটু করে যাচ্ছে সামনে। তো একবার তার মনে হলো যে আমি ওখানে ঘন কুয়াশা দেখতেছি, ওদিকে লাইট মারি।
লাইট মারলে বেশ খানিকটা জায়গা দেখতে পেলো, সে ডালপালার ফাঁক দিয়ে যাওয়ার জায়গা। চিন্তা করলো যে আমি মানে একটু তার জন্য ভালো হইলো, তো সে লাইটটা বন্ধ করে চিন্তা করলো হ্যাঁ মাঝে মাঝে এখন লাইট মারবো। তো সোজা ওদিকে হাঁটা শুরু করলো। তো হেঁটে হেঁটে পৌঁছায় গেছে ওদিকে। হঠাৎ করে তার কাছে মনে হলো তার থেকে প্রায় 3-4 ফিট দূরে ঘোড়ার শব্দ, একদম ঘোড়া নাক দিয়ে যেরকম করে নিঃশ্বাস ছাড়ো এরকম একটা শব্দ, ঘর 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 করে। তো পাভেল ফট করে পিছিয়ে ফিরে তাকাইছে যেদিক থেকে শব্দটা আসছে। তাকায় দেখে যে তার থেকে বাঁ দিকে প্রায় 7-8 ফিট দূরে হবে এরকম। তার কাছে কিন্তু মনে হচ্ছে একদম তার কানের কাছে আসছে শব্দটা, ভয়ঙ্কর লাগছে তার কাছে ঘোড়ার এই শব্দটা। তো তার থেকে 7-8 হাত দূরে হবে এরকম। ওই জায়গায় সে দেখতেছে এই যে আকাশ থেকে যে আলো পড়ছে স্কাইলিকের এর মধ্যে, এবং ওখানকার গাছপালাগুলো একটু ডিফারেন্ট যেটা বলছি, আর উইলো গাছের এরকম ইগুলো নামে ফারগুলো নেমে থাকে এরকম। তো ওই জায়গাতে দেখতেছে যে একটা ঘোড়ার অবয়ব দাঁড়ায় আছে হালকা আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে না, এবং আসলেই মনে হচ্ছে ওইটার পিঠে কোনো কেউ বসা, কিন্তু সেই যে বসা তার মাথা দেখা যাইতেছে না, মনে হচ্ছে ঘাড় মানে মাথা ছাড়া একটা বডি বসা ঘোড়ার মধ্যে লাগাম ধরে বসে আছে, এবং ওই ঘোড়াটাই শব্দ করছে। এবং তার সামনেই ওই ঘোড়াটা এরকম করে মাথা ঝাড়া দিল নিজের এরকম করে, এবং আবার শব্দ করলো এরকম, মাথাটা ডানে বামে ঝাড়া দিল এবং শব্দ করলো। এবং সে কিন্তু পুরো বুঝতে পারছে অবয়ব, এবং ঘোড়াটা হবে কালো কুচকুচা, কারণ গাছের সাথে এই কালার মিলে গেছে এরকম। তো পাভেল বোধ শূন্য হয়ে গেছে কয়েক সেকেন্ডের জন্য। সে চিন্তা করছে যে সে কি করবে, বুঝতে পারতেছে না। এই সময় সে হঠাৎ করে কেঁপে উঠলো, কারণ তার ডান দিক থেকে সে শব্দ শুনলো, ফ্রেডের কণ্ঠ ফিস ফিস করে তার কানে বললো কাম ওভার হিয়ার বলে তার মানে জ্যাকেটের ডান হাত ধরে আস্তে করে তাকে টেনে নিল। তো সে ভয়ে বাঁয়ে তাকাবে না ডানে তাকাবে চিন্তা করতে পারলো না, ফ্রেডের কণ্ঠটা চিনছে, সে ফিস ফিস করে বলছে তারে। তো সে তারপরও ডানে তাকে একটু পরে দেখলো যে হ্যাঁ ফ্রেডি, বুঝতে পারছে কাছাকাছি, তো একদম কাছাকাছি ফ্রেডি। তাকে বলছে যে আস্তে আস্তে ফিস ফিস করে বলছে লাইট অন করো না, ফ্ল্যাশ লাইট ভুলে অন করো না বলে তাকে টানতে আস্তে করে ওখান থেকে কয়েক তারা পা পিছায় গেল। একটু পরে দেখলো ঘোড়াটা আবার শব্দ করলো, এখান থেকে দেখতেছে কিন্তু। তারপর ঘোড়াটা আস্তে আস্তে খটখট করে পা ফেলে এইদিকে চলে আসতেছে, মানে তাদের প্যারালালি সামনের দিকে যাচ্ছে, গাছের ফাঁক দিয়ে সামনের দিকে যাচ্ছে। হঠাৎ করে মনে হলো ঘোড়াটা ঘুরে দাঁড়াইলো, মানে একদম ঘুরে দাঁড়াইলো, এবং সেই জায়গাতেই কিন্তু ওরা দুইজন দাঁড়ায় ছিল, পাভেল আর ফ্রেড, মানে সেই দিকে মুখ করে ঘুরলো ঘোড়াটা। এবং তখন বুঝতে পারলো ঘোড়াটার চোখগুলো জ্বলতেছে। ঘোড়ার চোখ এরকম জলে কিনা সে জানে না, পাভেল এর আগে দেখে নেই। ঘোড়ার চোখ তার জানা মতো জ্বলার কথা না, কালচে চোখ হয়, একদম কালচে টাইপের চোখ হয়, জ্বলার কথা না, কিন্তু এটা জ্বলতেছে। এবং জ্বলতেছে কি বিড়াল বা কিছুর চোখ যেরকম জ্বলে সেইভাবে জ্বলতেছে। এবং ঘোড়া তো বুঝতেই পারছে ঘোড়া, এবং এটা শব্দ হিসেবে বুঝতে পারছে। একদম মনে হলো তাদের দিকে মুখ ঘুরাইলো, মানে একদম ঘুরে গেল তাদের দিকে, তারপর এরকম মাথা নাড়ছে। তো সাথে সাথে তাকে ফ্রেড বললো যে রান বলে দৌড় দিল। তো এইবার আর সে কোনো ছিল, ফ্রেড যেদিকে দৌড়েছে সেও দৌড়াইছে দিকে, এবং দৌড়াচ্ছে। এবং হঠাৎ করে পিছনে ঘোড়ার ডাক শুনলো বেশ খানিকটা দূরে, এবং পায়ের শব্দ, মানে দৌড়ানোর শব্দ। তো বুঝলো যে দৌড়ে আসতেছে, পুরো হপিং এর শব্দ। তো দৌড় দিয়ে একদম শেষ মাথায় এসে দেখতেছে হ্যাঁ আসলেই এখানে বের হয়ে যাওয়ার জায়গা। তো যখন পাভেল দেখতে পাচ্ছে মানে বাইরের আলো, মানে পরিষ্কার আলো গাছপালার বাইরে, সে আর ওয়েট করে নাই, সে একদম মানে যত স্পিডে পারে দৌড়ায় সে বের হয়ে আসছে খোলা জায়গায়। তো খোলা জায়গায় এসে দেখতেছে যে ফ্রেড তার পিছে বেরিয়েছে। তো ফ্রেড তাকে বলতেছে যে তুই এত ফাস্ট দৌড়াস কেমনে, এই যে জিজ্ঞেস করছে পাভেল রে। তো পাভেল বলতেছে ফিয়ার, বলতে দৌড়াচ্ছে, এবং তখন হাঁপাচ্ছে একদম, মনে জিভ বের হয়ে আসবে এরকম। তো পিছনে তারা ঠিক ঘোড়ার ডাক এত তীক্ষ্ণভাবে শুনলো, ঘোড়ার ডাক পাভেল তো শুনেই নাই, বা মনে হয় যে সিনেমাতেও শুনে নাই এত তীক্ষ্ণভাবে ঘোড়ার ডাক। তো পিছনে এসে দেখলো যে হ্যাঁ তারা ওই ডোবার কাছে চলে আসছে, যে জায়গাটা ওই যে ডোবাটা, ওই ডোবার ওই যে নিচু জায়গাটা। তো ওই জায়গাটার মধ্যে খুব অবাক হয়ে তারা একটা জিনিস খেয়াল করলো যে পানিটা যেখানে ছিল তাদের ওই পথটা কিন্তু, যে মানে যেই পথ দিয়ে তারা আসছে পথটা কিন্তু শুকনা ছিল, পথের উপর দিয়ে পানি ছিল না। এখন দেখতেছে ওই মাটির পথের উপর দিয়েও পানি, মানে বেশ খানিকটা জায়গায় মানে এরকম পানি দিয়ে ঢেকে আছে, মানে হবে 2 ইঞ্চি 3 ইঞ্চি পানি উঠছে। তো কোনো কথা নেই, বুঝতে পারছে ওখানে পথ দেখা যায়, মানে ওই চাঁদের আলোতে দেখা যাচ্ছে যে এই জায়গাতে সরু ফিতার মতো পথ। তো কোনো কথা নাই, দৌড় দিল ওখান থেকে, দৌড়ায় যে ইসে উঠে গেল আগে, ওখানে ফ্রেড আগে উঠে গেল। ফ্রেড উঠে যায়, তাকে বলতেছে আসছে, তো ও আসলো, পাভেল আসলো, দুজনে মিলে আস্তে ধীরে পার হইলে যে পায়ের মধ্যে প্রায় 2 ইঞ্চির মতো পানিতে ডুবে যাচ্ছে, ছপ করতেছে, করতে ওই পাশে চলে আসলো। তো ওই পাশে এসে তারা যখন উঠছে ওই পাশে উঁচু জায়গাটার মধ্যে, তখন দেখতেছে ওইখান থেকে ঘোড়ার এই হপিং এর শব্দটা আবার আসছে, এসে ঠিক
ওই যেই জায়গাতে পানি এসে গেছে ওই পর্যন্ত এসে দাঁড়াইলো। ঘোড়াটা ওইখানে দাঁড়ায় জোরে জোরে ডাকতেছে আর মানে শব্দ করতেছে, এবং এই পাশ থেকে তারা দেখতেছে চাঁদের আলোতে যে আসলে ওইটার পিছে আরোহী বসা, এবং আরোহীর কোনো মাথা দেখা যাচ্ছে না। কালো রঙের একটা ক্লোক পরা, কালো একটা ক্লোক পরা, মাথা নাই, ওইখানে দাঁড়ায় আছে ঠিক পানির ওই পাশে। তো যাই হোক, তাড়াতাড়ি ফ্রেড টান দিল পাবেলকে, এবং দুজনে মিলে তারা হাঁটা শুরু করলো ওদিকে। ভয়, এখন তারা লাইট জ্বেলে জ্বেলে যাচ্ছে, এখন তারা মানে ওই পাশের গাছগাছালির মধ্যে লাইট মেরে মেরে, এখানে কোনো শব্দ নাই, শুধু ঝিঝির শব্দ, আর কোনো শব্দ নাই। তো এক সময় তারা চলে আসলো তাদের ক্যাম্পের কাছে পথ খুঁজে, এবং খুবই বিধ্বস্ত। এসে দেখে যে ক্যাম্পের বাইরে বসে আছে মানে তার মামা আর ওই যে বেল, দুইজনই বসে আছে। তো তারা যখন একদম কাছে আসলো দেখলো যে দুইজনই একদম ঘুমে বেঘোর, মানে বেঘোর ভাবে ঘুমাচ্ছে। ওইখানে শুয়ে গান শুনতেছিল, ওইভাবে ঘুমায় গেছে। তো যে ডেকে উঠাইলো দুজনরে, তো লাফ দিয়ে উঠছে দুজন। ওঠার পর যে কি হয়েছে, তো বলতেছে যে মানে উই গট স্পুক ম্যান, ভয় পাইছি, ভয়ঙ্করভাবে ভয় পাইছি। তো বলতে কি হয়েছে, বলে যে এরকম এরকম জিনিস দেখছি। অবাক হইলো এরা দুজন, অবাক হইলো, বললো যে আরে তুমি শিওর যে ফ্রেড আর পাবেল বলছে দুজনই দেখছি। তো যাই হোক, তারপর বললো যে তোমরা এখানে কেন ওপেন ঘুমাইতেছো? বলে যে এখানে মানে বুঝে, বলে যে ক্যাম্প গ্রাউন্ড, এটা তো এরকম ওপেন ঘুমানোর জায়গা না, কায়োডি আছে, কত কিছু আছে, মানে কত সমস্যা হইতে পারে তোমাদের ক্যাম্পে, এইভাবে ঘুমায় না মানুষ, একদম ওপেন, তোমরা ক্যাম্প চেয়ারে বসে ঘুমায় গেছো। বলে গান শুনতেছিলাম এখানে শুয়ে, এরকম একসাথে দুজন ঘুমায় গেলা? বলে হ্যাঁ, মনে হলো যে হঠাৎ করে চোখের মধ্যে একদম ঘুম চলে আসলো, ঘুমায় গেলাম। তখন তোর বললো যে চলো আমরা ক্যাম্পের ভিতরে যাই। তো যে ওরা আগে জুতা টুতা খুলে ফেললো, এখানে বাইরের থেকে ভিজে গেছে জুতা। তো তারপরে যে তারা ক্যাম্পের মধ্যে ঢুকলো। তো পাবেলের মামা আর বিল দুজন ভিতরে ঢুকেই নাকি স্লিপিং ব্যাগে ঢুকে একদম ঘুমাই গেছে। তাদের মানে এরকম তাদের ফিল হইতেছিল যে তারা ঘুমাই গেছে ওইখানে। তো রাতের বেলা তখন পাবেল আর ফ্রেড অনেকক্ষণ ঘুমাইতে পারে নাই, তারা বসেছিল, জেগেছিল। তো তাদের যে বাইরের যে ছিল, তাদের ওই ফায়ার করছিল, ক্যাম্প ফায়ার করছিল, ওইটারে তারা পুট আউট করছে। আসার আগে দুজন মিলেই করছে এই কাজটা, ওদেরকে ঢুকাই দেয় মামাদেরকে। ওরা এতে ঘুমাই গেছে। তো ওরা দুজন ওখানে অনেকক্ষণ বসেছিল, আর তাদের সাথে ওখানে একটা চার্জ লাইট ছিল, ওইটারে একদম ডিম করে রাখছিল। তো লাস্টে দুজনই শুনছে, ওরা মানে একদম মানে ওখানে রাত যখন প্রায় শেষ হয়ে যায়, দুজনই শুনছে ভয়ঙ্কর কোনো শব্দ, চিৎকারের, দূর থেকে চিৎকার করতেছে কেউ, মানে দূর থেকে আসতেছে। এবং এই দুজনেই মানে ফ্রেডও শুনছে, পাবেলও শুনছে, এবং একই রকম দুজন, যেহেতু দুজনের সাথে ক্রস ভেরিফিকেশন করছে যে চিৎকারটা কেমন লাগছে, মানে কীরকম শব্দ আসছে। তো ফ্রেডও বলতেছে ঠিক এইরকম কর্কশ, এরকম। পাবেলও ঠিক সেম জিনিস শুনছে। তো শেষ রাত যখন শেষ হয়ে যায় তখন এরকম চিৎকার শুনছে তারা। তো খুব ভয় পাইছিল দুজন, এবং মানে ওইভাবে ভয় পেয়ে যে যখন শুয়েছে আস্তে আস্তে ঘুমায় গেছে। তো পরে দিনের বেলা ঘুম ভাঙে, তো ওই তখনই ওই যে পাবেলের মামা বিল ওরা বলে যে তাদের এমন ঘুম আসছে, তাদের কোনো হুঁশই নেই। অ্যাকচুয়ালি ওরা যে রাত্রেবেলা আসছে কি বলছে এটাও তারা ঠিক মতো খেয়াল নাই, তাদের ভাষাভাবে তাদের মনে পড়ে, এত ডিপ ঘুম আসছিল তাদের। তো যাই হোক, তারপরে সকালবেলা তারা সব কিছু গোটায় ওখান থেকে চলে আসে। তো যাওয়ার আগে দিয়ে একবার ফ্রেড বলে যে আমি একটু দেখে আসতে চাই ওই জায়গায়। তো পাবেল বলে যে ঠিক আছে। তো তখন পাবেল নামে, আর তার সাথে পাবেলের মামাও নামে। বিল আর আসে না, বিল বসেছিল গাড়িতে। তো তিনজনে মিলে ওইখানে আসে পানির কাছে। এসে দেখতেছে যে জায়গা সরু পথটা, ওইটা পানিটা কিন্তু উপরে নাই আর নিচেই, মানে ওই জায়গাটা, যে জায়গাটা উঁচু হয়ে আছে ফিতার মতো, ওইটা কিন্তু আবার উঁচুই হয়ে গেছে। ওইটা যে রাতের বেলা ডুবে গেছিল পানিতে, এটা আর বোঝা যায় না, মনে হয় যে ওই জায়গাটা শুকনাই ছিল এরকম, আর পুরো জায়গাটা ওইরকম আছে। তো তখন পাবেলের মা বলে যে ওই পাশে যায় দেখি ঘোড়ার খুরের কোনো ছাপটাপ পাওয়া যায় কিনা। তো ওরা না করছিল, কিন্তু পাবেলের মামা ওই জায়গাতে যায়, ক্রস করে যায়, ওই পাশে যায়। তো ওই পাশ থেকে সেরকম হাত নাড়তেছে, কিছুই নাই, কোনো ছাপটাপ কিচ্ছু নেই। তো সে আবার হেঁটে আসে, এসে বলে যে তোমরা আসলে ভুল দেখছো চোখের, বলে চলো 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 বলে যাচ্ছে। তো তখন যখন এইটাতে আবার পাবেল একটু মাইন্ড করছে যে ভুল দেখছে, মানে আমি আর ফ্রেড দুজনেই দেখছি। তো আসার পথে তখন বলতেছিল যে পাবেলের মামা তাদের গাড়িতে যে তোমরা দেখে থাকলো, এগুলো নিয়ে এত চিন্তা করবা না, এগুলো মাথা মানে এগুলো তো হন্টেড প্লেস, অনেক কিছুই দেখেই। আমাদের ঘুম যে আমাদের আসছে, এটাও ছিল একটা অ্যাবনর্মাল জিনিস, এইভাবে ঘুমানোর কথা না। আমি এত এইভাবে ঘুমাই যাই না, এত মানে এরকম মানে নর্মাল মানুষ আমি না যে কোনো অ্যাডভেঞ্চার করবো না, চুপচাপ যে ঘুম আসবে ঘুমায় যাবো, এত টায়ার্ড ফিল করবো। সাম রিজন আই ফেল লাইক দ্যাট অ্যান্ড অলসো বিল ফেল লাইক দ্যাট। আমরা ঘুমায় পড়ছি, কিছু একটা এখানে তো অবশ্যই আছে, এটা কিছু না, হয়তো তোমরা আসলেই দেখছো। তো তখন ফ্রেড বলে যে হয়তো না, আমরা দেখছি ওখানে। তো যাই হোক, পরবর্তীতে পাবেল তো ওখান থেকে নিউ মেক্সিকোতে আর থাকে নাই বেশি দিন, কিছুদিন থেকে সে চলে আসলো ব্যাক করে। তো ওকে ফ্রেড এসে পরে বলছিল যে সে শুনছে যে ওই জায়গাটা নাকি পানি
প্রায় সময় জমা থাকে, মানে প্রায় সময় মানে কি প্রায় সব সময় মানুষ ওখানে পানি পেয়েছে, এমনকি ঠান্ডার সময়। আর কথিত আছে ওখানে মানুষজন নাকি বলে যে রাতের বেলা নাকি ওই পানিটা আসলে উঁচু হয়ে যায়, ওই জায়গাটাকে ঢেকে দেয়, ওই যে চিলতে রাস্তাটা, কারণ ওইখান দিয়ে নাকি ওই হেডলেস হর্সম্যান চলাফেরা করে, আর হেডলেস হর্সম্যান পানি পার হইতে পারে না, হ্যাঁ মানে জলাশয় পার হয়ে আসতে পারে না, ওইটাকে নাকি ব্লক করে দেয় ওই জায়গাটা, পানিটা নাকি অটোমেটিকলি কোনো একটা অলৌকিকভাবে ব্লক হয়ে যায়, মানে পানি উঠে যায় ওই লেভেলে। এটা কিন্তু কোনো স্রোতস্বিনী পানি না, কিছু না, একটা নিচু জায়গা, একটা খালের মতো হয়তো, ঠিক আছে। দিনের বেলা অটোমেটিকলি ওই জায়গাটুকু জাগনা থাকে যেখান দিয়ে হেঁটে মানুষ পার হয়, আর রাত হইলেই নাকি ওই জায়গাটা পানি উঠে ব্লক হয়ে যায় যাতে হেডলেস হর্সম্যান এই পাশে না আসতে পারে। এটা নাকি ওখানকার কথিত কথা আর কি, লেজেন্ড, প্রচলিত কথা, এটা নাকি সে শুনছে। আর সবাই গেলে যে এরকম দেখে তা না, ফ্রেডের পরিচিত মানুষদের মধ্যে কেউ দেখতে পায়নি, দু একজন এরকম শুনছে, আবার সে এরকম মানুষেরও রেফারেন্স পেয়েছে যারা দেখছে এটাকে। তো ফ্রেড নিজেকে মনে করে যে সে একজন লাকি মানুষ, সে দেখতে পারছে। পাভেলকে বলে যে কনসিডার ইউরসেলফ লাকি অ্যাজ ওয়েল, তুমি নিজেরও লাকি মনে করো যে তুমি যে দেখতে পারছো, অ্যান্ড তুমি হঠাৎ করে আসছো অন্য জায়গার থেকে। তো পাভেল জানে না সে আসলে কি দেখছিল, বাট এটা কোনো লৌকিক জিনিস না, এটা সে শিওর যে লৌকিক কিছুই না, এটা ইট ওয়াজ মানে সামথিং প্যারানর্মাল, সামথিং আনন্যাচারাল, সামথিং সুপার ন্যাচারাল, সেটাই সে মনে করে, হ্যাঁ, যে এরকম কিছুই সে দেখছে ওইখানে। তো যাই হোক, এই ছিল পাভেলের একটা ঘটনা। এছাড়াও জর্জিয়াতে পাভেলের কিছু ঘটনা কালেক্ট করা আছে, মানুষের কাছ থেকে শুনছে, সে সময় হলে সেগুলো পাঠিয়ে দিবে বলছে। আপনার কাছে কেমন লাগছে জানাতে ভুলবেন না। আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে পাভেলের ঘটনাটা। এরকম জায়গা কিন্তু অনেক আছে ওয়েস্টে, এমনকি ইউরোপে অনেক জায়গা আছে যে জায়গাগুলোর সম্বন্ধে লেজেন্ড প্রচলিত আছে, এবং মানুষজন অনেকেই ওইসব জায়গায় অনেক কিছু ফিল করে এবং দেখে। তো আপনারা যারা এরকম জায়গায় গিয়েছেন বা এরকম কিছু দেখেছেন বা এক্সপিরিয়েন্স করেছেন, বা আপনাদের ভাই ব্রাদার বন্ধু কারো কাছ থেকে কোনো ঘটনা শুনেছেন, কাইন্ডলি আমাদের কাছে পাঠিয়ে দিন, শেয়ার করে দিন। আপনি পাঠাতে পারেন লিখে, আপনি পাঠাতে পারেন ভয়েস মেলে। তো যদি সেটা মানসম্মত হয় অবশ্যই আমরা শেয়ার করে ফেলবো। এখন চলে যাব পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি জানি আপনি সবসময় ভালো তলা থাকেন, তাই আর জিজ্ঞেস করলাম না। আমার নাম আনোয়ার, আমার হোম ডিস্ট্রিক্ট ময়মনসিংহ নেত্রকোনা। আমি বর্তমানে 2500 নারায়ণগঞ্জ মানে জায়গা নিয়ে এখানে বাড়িঘর করতেছি। তো আমি একটা ঘটনা আপনাদের লিখে পাঠাইছিলাম, তখন আমি দেখলাম যে লিখে পাঠালে আমার লেখাটা এতটা মানে স্পষ্ট হয়, তো সেই কারণে আমি গল্পটা আপনার আবার ভয়েস মেল দেওয়ার চেষ্টা করলাম আর কি। লেখাটা আমি গুছিয়ে লিখতে পারি না দেখে ভয়েসটা দিলাম, তো প্রথম ভয়েস দিতেছি, একটু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিয়ে দেখেন। তো ঘটনাটা হয়েছে এটা 2010-9-10 দিকে, তখন আমার বয়স 10-11 এরকম সামথিং হবে আমার বয়স। তো আমার আবু এমনি রুম চেঞ্জ করতো, তো রুম চেঞ্জ করে আপনার ঢাকা মান্ডা দানবের গলি আপনার একটা বাসা নিয়েছিল, আচল ভিলা, যে বাসায় থাকতাম। তো ওই বাসায় আপনার এমনি প্যারানরমাল অনেক কিছু হইতো, যেটা ছোটবেলা মেয়েদের কিছু বুঝতাম না। তো যখন বড় হওয়ার পর আব্বুর থেকে শোনার পরে ফিল করলাম আর কি। ছোটবেলা আমিও দেখে অতটা করতে পারিনি, থার করতে পারিনি। তো বেশি কথা না বাজে ঘটনাটা শুরু করলাম। তো এটা আপনার 2009 সালে আমার আব্বু আপনার এক গলি থেকে রুম চেঞ্জ করে এই গলিতে সেই বাসায় উঠছে। তো আমাদের যে বাসায় থাকে এই বাসায় আপনার প্রায় রুম হলো তো 50 থেকে 60টা ঘর আর কি। তো বাথরুম, টোটাল বাথরুম 4টা। তো আপনার 4টা। তো আমরা সবসময় যে আমাদের একটা বাথরুম আছে, যে বলে দিই আমাদের মানে 4টা বাথরুম, একটা বাথরুম অটোমেটিক সবসময় মানে এটা ভিতর থেকে লক হয়ে যেত। যতবারই দেখছি ততবারই এটা অটোমেটিক ভিতর থেকে লক হয়ে যেত। আরেকটা বাথরুম হলো এই কোনায়, এটাও আপনার প্যারানরমাল অ্যাক্টিভিটি, এটাও ভিতর থেকে লক হয়ে যেত। দুইটা ওয়াশরুম আমরা ইউজ করতে পারতাম সবাই। আর এই দুইটা যে এই কোনায় যে বাথরুমটা, যেটা মাঝে মাঝে লক হতো, এই বাথরুমটা আপনার একবার এই বাথরুমের সাথে একটা রুম আছে, এই রুমে একটা ভাড়াটিয়া উঠছে। যেদিন রাতে উঠছে সেদিন রাতে সে হিউজ পরিমাণে একটা ভয় পেয়েছে। হিউজ পরিমাণে একটা ভয় পাওয়ার পরে সে দেখে যে তারা তো রুম নিচে লাইট নিয়ে ঘুমাইতেছে। তো যে মহিলা দেখে যে ওনার মানে পায়ের কাছে কেউ দাঁড়িয়ে আছে, মানে উনি খাটের উপরে শুয়ে আছে, দেখতেছে ওনার খাটের পায়ের দিক দিয়ে মানে কে জানি দাঁড়িয়ে আছে। তো এটা দেখে উনি ভয় পেয়ে ওনার জামাইয়ের ডাক দেয়। আমার জামাই ঘুম থেকে উঠে দেখে যে না, কেউ নাই।
তো এরকম 1-2 দিন গেল। 3 দিনের মাথায় ওনাদের খাট এমন জোর একটা মানে উপরে উঠাইতে আসার দিল, যে ওনারা ভয়ে বলতেছে, তোরা আমার ঘরে কি করস, তোরা আমার ঘরে এত হাউলি বাউ করস কেন, তোরা আমার ঘরে লাইট জ্বালাস কেন। এটা বলার পরে ওনারা সকাল সকাল বার ম্যানেজারকে বলে রুম সাইডা অন্য রুমে উঠে যায়। মানে এখানে দুইটা রুমে কেউ থাকতে পারে। তো অন্য রুমে উঠা যায়। অন্য রুমে উঠে যাওয়ার পরে আমার সাথে আর কোনো প্যারানর্মাল ঘটনা ঘটে না। তো একদিন রাতে আমার আম্মু সচরাচর সবসময় আপনার রাত্রেবেলা রান্না করে, গার্মেন্টস চাকরি করে, গার্মেন্টসের চাকরি করে আইসা রাত্রেবেলা রান্না করে। তো আম্মু গার্মেন্টস থেকে আইসা ওই দিন বৃষ্টি পড়তেছিল, তো রান্না করতেছে, রান্না করে না রান্না শেষ, রান্না করে এখন গোসল করবে, বৃষ্টিতে ভিজে যেহেতু রান্না করছে, আবার গার্মেন্টসে কাজ করে আসে, তো গোসল করা প্রয়োজন। তো আম্মু কি করছে, 2টা বালতি নিয়ে গেছে। না আগে যে স্টিলের বালতি গুলো আসলো না ওইগুলো, তো স্টিলের বালতি গুলো নিয়ে আম্মু গেছে। যাওয়ার পর বসছে, বালতি গুলো ভরা হয়েছে। বালতি গুলো ভরা হওয়ার পরে একটা বালতি আম্মু আনতেছে, একটা বালতি আইনা থুয়ে গেছে, মানে আমাদের ঘরের সামনে থুয়ে গেছে। দ্বিতীয় বালতিটা আনতে যাবে। দ্বিতীয় বালতিটা আনতে যাবে যখন, তখন আপনার যাওয়ার পরে বালতিটা যখন ধরবে, তখন ওই যে রুমের পাশে যে বাথরুমটা, ওই বাথরুমটার থেকে শব্দ হইতেছে, হিউজ পরিমাণে শব্দ হইতেছে। মানে এমন শব্দ হচ্ছে কেউ যেন দরজাটা বাইরে যেতেছে, হিউজ পরিমাণে বাইরে গিয়েছে, মানে রাগে দরজা বাইরে যেতেছে। তো আম্মু দেখে আম্মু আবার একটু ভয় পাইতেছে, মনে মনে ভয় পেতেছে, আর বলতেছে যে তুই যাই হস আমি কিন্তু ডরাই না। এমনিতে ভিতরে ভয় পায়, উপরে ভয় দেখাইতেছে না, কারণ যদি কোনো একটা ক্ষতি করে। তো আম্মু এটা দেখতে দেখতে দেখে যে কে যেন একটা কালো অবয়ব, মানে শব্দ বন্ধ করে বের হইতে হয় আস্তে আস্তে। এটা দেখে আমার আম্মু বালতিটা কোনো মতো থুইয়া, মানে কোনো অল্প আনছিল, খালি রাস্তাটার মাথা বন্ধ আনছিল, এটা দেখে আম্মু ব্যাগে দৌড় দিয়া চলে যায় বাসায়। ঘরে যে আব্বু ডাইকাই না, পরে বালতিটা নেয়। তো এদিনের মতো আর কোনো কিছু হয়নি। আম্মু গোসল করে আসবো, খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়ি। তো এই 2 দিন পরে মনে করেন যে রাত্রেবেলা আমি আর আমার দাদি বের হয়েছে। আমার তখন 8-9-10 বছর 10-11 এরকম সামথিং বয়স, তো আমি তো ভয় পাই। তো দাদু আমার নিয়ে বের হয়েছে, দাদুরে নিয়ে আমার দাদির নিয়ে আর কি বের হয়েছি। বের হওয়ার পরে আমার রুম থেকে যখন বের হয়েছি, মানে বাম দিকে হলো মেন গেটের সাথে বাড়িওয়ালার রুম, মানে ম্যানেজারের রুম, পাশে একটা রুম, এরপরে আমাদের রুম। আমরা যখন মানে বের হয়ে বাম দিকে চাইছি, মানে ডান দিকে গেলে হলো ভিতরে গিয়ে বাথরুম। তো আমরা যখন বাম দিকে চাইছি, তখন দেখি যে কে যেন, মানে রাতে তখন প্রায় 2টা থেকে এরকম সামথিং সময়, তো কে যেন কাজ করতেছে। তো বললাম, দাদিরে বলার পর দাদি আমার সাথে গেল, যাই দেখি মানে কেউ নাই। মানে আমরা স্পষ্ট দেখলাম 2 জন, যেখানে কেউ মানে কিছু একটা কিছু একটা করতেছে, কাজ থেকে জানি না কিছু একটা করতেছে, নিচের দিকে চাই সেটা করতেছে। যখন আমরা গেলাম তখন আর কাউরে দেখিনি। তো দাদু বললো যে হয়তো ভুল, তো আমাদের চোখের ভুল, ঘুমের ঠেলায় আমরা চোখে ভুল দেখতেছি। তো আমরা বাথরুমে গেলাম, বাথরুম করে আসলাম, আমাদের কোনো সমস্যা হইলো না। তো দিনের মতো আমাদের কোনো সমস্যা হয়নি। এর কয়েকদিন পরে আমার আব্বু আপনার প্রকৃতিক ব্যাগের সারা দিতে বাথরুমে গেছে। তো আব্বু বইছে আপনার যে কোনার বাথরুমটা আছে ওটার পাশের বাথরুমটাই, মানে মাঝখানে যে 2টা বাথরুম বসি, এই 2টা একটাই বসছে আব্বা। তো বসার পরে আব্বার মনে হইতেছে কে যেন আব্বার পিঠে হাতাইতেছে, আব্বার পিঠে কে যেন হাতাইতেছে, আব্বু পিঠে কে যেন হাত দিতেছে, আর আদর করতেছে, মনে হয় আব্বার একটু হাতাই দিতেছে। আব্বু একটু ভয় পেয়ে যায়, ভয় পেয়ে আব্বু ব্যাগে চলে, মানে কোনো মতো কাজ সাইডা চলে আসে, এসে ঘরের দরজা আটকে দেয়। তো ওই যেটা আব্বুর পিঠে হাতাইতেছে ওইটা আব্বুর পিছে পিছে, মানে আব্বুর সাথেই আব্বুর ঘর, মানে আমাদের ঘর বন্ধ চলে আসে। আব্বু যা দরজা আটকায় দিছে, দরজার তল দিয়ে দেখতেছি কে যেন প্রায় 10 থেকে 15 মিনিট ধরে আমাদের দরজার সামনে দিয়ে হাঁটতেছে। মানে আব্বু আসার পর থেকে আমাদের দরজার সামনে দিয়ে হাঁটতেছে, এদিকে এদিক ইয়ে করতেছে। তো আব্বু দেখলো, দেখার পরে আমরাও দেখলাম, দেখার পর আমি বিশ্বাস করলাম যে না এরকম কিছু একটা আছে। তো একদিন আবার আমার আম্মু আমার ছোট ভাইকে রাগারাগি করে বল, তুই মরতে পারস না, তুই যাইতে পারস না। মানে আমার ছোট ভাই আপনার যে কোনো একটা অ্যাক্সিডেন্টে পায়ে ব্যথা পেয়েছে, তো হাঁটতে পারে না। এই ছোট ভাই মারা গেছে। তারপর আপনার বলার পরে রাতের বেলা ঘুমাইছি আমরা, প্রায় মনে হয় অনেক রাত্রেবেলা, টাইমটা তখন বলতে পারতেছি না ভাই। আমার ভাইটা
আপনার আমার পাশে শুয়ে আছে, আমার পাশে আমার ভাই, ওই পাশে আমার দাদি। আমার পাশে আমার ভাই, ওই পাশে আমার দাদি, মাঝখানে আমার ছোট ভাই শুয়ে থাকে। আমরা শুয়ে দিয়েছি, হঠাৎ করে রাত্রেবেলা আমি ওর শব্দ শুনি, ওর চিৎকার দিছে, ওর চিৎকারের শব্দ শুনে আমরা সবাই ঘুম থেকে হুড়মুড়ে উঠি, উঠে লাইট জ্বালাই দেখি ও আমাদের যে মেন দরজার সামনে শুয়ে আছে। দরজার সামনে শুয়ে থাকার পরে আব্বু ওর জিজ্ঞেস করি কি হলো, ও বলতেছে জানি না কে আমার পাও ধরে টাইম না আনলো, আমি তখন কিছু বলতে পারি না। এখন আপনার এখানে আসার পরে চিৎকার কইরা আমি আপনাদেরকে ডাক দিই। তো আব্বু ওটা ধরলো, ধরে উঠাইলো। উঠানোর পর ওই দিনের মানে ওদের আমরা কেউ রাতে ঘুমাতে পারিনি। তো আমরা মনে করেন যে প্রায় সারা রাত জাগনা ছিলাম। তারপর কয়েকদিন পরে আমার ছোট ভাই যে ছিল সে মারা যায়। মারা যাওয়ার পরে আর ইয়ে করি, আমার ছোট ভাইটা আপনার ছিল বলতে মানে ও আরো মারা গেছে 7 বছর বয়সে। ওর 5 বছর বয়সে আমার সাথে খেলতে গেছিল। খেলতে যাওয়ার পরে ও দেখে যে কে যেন ওর একটা উপর থেকে আসার দিছে, ওর পায়ের উপরে কে যেন ইট পাকা দিছে। তো আমরা এটা নিয়ে প্রায় অনেক ডাক্তার দেখেছি, অনেক কিছু করছি, বাট এটার কোনো রোগ ধরা পড়ে নাই। তো লাস্টের দিক দিয়ে এটার রোগ ধরা পড়ছে, ওর ক্যান্সার ছিল। তো এই রোগ ধরা পড়ার পরে ওর লাস্ট স্টেজ ক্যান্সার। তো এটা আর কোনো চিকিৎসা করতে পারলাম না। তো তো এই ছিল আমার ঘটনা। তো আশা করি আপনাদের যদি ঘটনা সিলেক্ট হয় অবশ্যই বলবেন। আর এর চেয়েও আমার থেকে এটা মনে করি যে ছিন্ন ভিন্ন, মানে এটা একই জিনিস মানে এটা কোনো ক্ষতি করে নাই, বাট এটা হয়েছে দেখে এটা বললাম। আমার নিজের সাথে অনেক ঘটনা ঘটছে, আমার আব্বুর সাথে ঘটনা আছে, আমার নিজের সাথে 2-3টা ঘটনা ঘটছে। আমার 2021-22 সালে আমার সাথে একটা ঘটনা ঘটছে, যেটা আমার এখনো মনে হইলে আমার ভয় হয়। যদি আপনি আমার ঘটনাটা সিলেক্ট হয় ইনশাল্লাহ আমি ওইটাও শেয়ার করবো। এন্ড আমি ভয়েস মেলটা আমি ঠিকভাবে দিতে পারছি কিনা জানি না, যদি আমার ভুল ত্রুটি হয় ভাই আপনার কাছে বিনীত অনুরোধ এটা ক্ষমা সুযোগ দিয়ে দেখবেন। আসসালামু আলাইকুম। এলাম আপনাদের জন্য তৃতীয় ঘটনা। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম ছায়া। উনি বর্তমানে ঢাকার গুলশান এলাকাতে রয়েছেন। তবে গুলশানের যেই নির্দিষ্ট এলাকাতে রয়েছেন সেই এলাকাটার নামটা আমাদেরকে উনি বিস্তারিতভাবে উল্লেখ করলেও উনি আমাদেরকে সেই এলাকাটার নাম প্রকাশ করতে নিষেধ করেছেন। কেননা যে ঘটনাটি উনি পাঠিয়েছেন এই ঘটনা শুধু ওনারা যে জানেন তা না, ওই এলাকার অনেকেই জানেন। তো চলুন ঘটনায় চলে যাই। মূলত ঘটনার শুরুটা বেশ আগে থেকেই। ওনারা বর্তমানে যেই জায়গাটাতে আছেন, যে বাড়িটাতে আছেন আর কি, এই বাড়িটা একটি 5তলা ভবন। বর্তমানে আশেপাশে অনেক নতুন ভবন নির্মিত হয়েছে, যেগুলো কিন্তু আগে ছিল না। এই যে 5তলা ভবন, ওই বাসার পেছন দিকে বিশাল বড় একটা ঝিল ছিল। ওনাদের বাসাটা এখন যেখানে আর কি, তো ওই যে যেই বিশাল বড় ঝিল, ওইখানে ছিল বাসার, ওই বাসার পেছনেই ছিল এই ঝিলটা। তো ওখানে আর একটা পাশে মানুষ ময়লা ফেলত, ওখানে আবার ওয়াশরুমও ছিল। গুলশান এরিয়ার কথা শুনলেই তো আমরা চোখ ধাঁধানো বড় বড় আকাশচুম্বী অট্টালিকার কথা আমরা বলতে থাকি, বা আমাদের মাথার মধ্যে সেটাই চলে আসে। গুলশানে কিন্তু অনুন্নত জায়গাও রয়েছে। মূলত এরকমই একটা জায়গা, যেই জায়গাটা ওই সময় এরকম ছিল। এখন তো প্রতিনিয়তই অনেক জায়গা ভরাট করে করে নতুন নতুন ঘরবাড়ি হচ্ছে। এটা খুব বেশি দিন আগের কথা এটাও বলা যাবে না। তো ওইখানে যে জায়গাটা ছিল, ওখানে কি করতো মানুষজন, ওই পথ দিয়ে আসছে, কখনো জল বিয়োগ করার দরকার হয়েছে, ওখানেই বসে পড়েছে। যেহেতু জায়গাটা ময়লা আর কি, ওই জায়গাটার পাশে কিন্তু যে ঘর বাড়িগুলো ছিল, তখন এই যে ছায়া আপু তার পরিবার নিয়ে ওখানে বসবাস করতেন। ওনার মা বাবা ভাই বোন ওখানে ওনারা বসবাস করতেন। শুরুটা 2007 সালের দিকে। তখন তো সবার হাতে মোবাইল ফোন এতটা অ্যাভেলেবল ছিল না। ওখানে যেটা ছিল সেটা হচ্ছে যে মানুষের হাতে বাটন ফোনটা বেশি ছিল, আর বেশি থাকলেও সবার হাতে হাতে আবার ছিল না। অনেকেই কিন্তু দোকান থেকে 2 টাকা মিনিটে কল করতেন।
ওই দিক দিয়ে যারা হেঁটে আসতেন মাঝে মাঝে মোবাইলে রিংটোন বাজাতে বাজাতে আসতেন, টের পাওয়া যেত ওদিক দিয়ে কোনো ব্যক্তি হেঁটে আসছেন। একদিন হয় কি, এই ছায়াপুর আব্বু উনি কাজ শেষ করে ওদিক দিয়ে হেঁটে আসছেন। ওদিক দিয়ে যখন হেঁটে আসছেন, হঠাৎ করে উনি দেখতে পেলেন যে এই যে ঝিলের ওখানে কিন্তু বড় বড় কচু গাছ ছিল। পানির নিচ থেকে কচু গাছ হয়েছে, তবে ওইখানে কিন্তু পানিটা অনেক গভীর। উনি খেয়াল করলেন যে ওইখান থেকে মনে হচ্ছে কোন একটা বাচ্চা কান্না করছে। উনি একটু এগিয়ে গেলেন, কান্নাকার বাচ্চা এখানে এসে হয়তো হারিয়ে গেছে, পথ খুঁজে পাচ্ছে না। উনি কাছে গেলেন, কাছে যাবার পর উনি দেখলেন যে হ্যাঁ, সত্যি একটা বাচ্চা, বয়স 4 বছর বা সর্বোচ্চ 5 বছরের মতো হতে পারে। উনি ওখানে গিয়ে দূর থেকে বলছেন, তুমি কোন বাড়ির, কোথায় যাবে আমারে বলো, আমি দিয়ে আসি। যেই না এরকমটা উনি বলেছেন, সাথে সাথে ওই বাচ্চাটা কান্না থামিয়ে দেয়। কান্না থামানোর পরপরই এই ছায়াপুর আব্বুর দিকে তাকিয়ে খুবই বিশ্রীভাবে হি হি করে হেসে দিয়ে এক দৌড়ে ওই যে পানির মধ্যে থেকে যে কচু গাছগুলো জন্মেছে ওর ভিতরে চলে যায়। অথচ ওখানে কিন্তু কোনো মানুষ যদি শুধু পা ফেলে, সাথে সাথে বুক পর্যন্ত তলিয়ে যাবে, আর একটু সামনের দিকে গেলে তো ডুবেই যাবে। ওখান দিয়ে কেউ দৌড়ে চলে যাবে, এটা কিন্তু হতেই পারে না। হঠাৎ করে এরকম দৃশ্য দেখার পর উনি তো বেশ ভয় পেয়ে যান, দ্রুত বাসায় চলে আসেন। ওই সময় অবশ্য ছায়াপুর দাদা বাড়িতে ছিল, উনি টুকটাক ঝাড়ফুঁক জানতেন। যখন এই কথা শুনলেন, উনি ছায়াপুর আব্বুকে ঝাড়ফুঁক করে দিলেন। এটা নিয়ে ওই প্রেক্ষাপটে তেমন কোনো সমস্যা হয়নি। এর কয়েকদিন পরের ঘটনা, ওনার আম্মুর একদিন রাতে ওয়াশরুমে যাবার দরকার হয়ে পড়ে। তখন ছায়াপুর আব্বুকে বেশ কয়েকবার ডাক দিয়েছেন, কিন্তু উনি ওঠেননি। এতটাই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন, ওই ডাক উনি শুনতেই পাননি। শুনতে পেলেও ঘুম আর সেভাবে ভাঙেনি। কি আর করা, ছায়াপুর আম্মু উনি নিজেই বেরিয়ে গেছেন। উনি যখন ঘর থেকে বেরিয়েছেন, ঘর থেকে বের হওয়ার পরপরই একটা ছোট্ট বাঁশঝাড় পড়ে, এরপরে বিশাল বড় একটা তাল গাছ পড়ে। ওনার আম্মু হাঁটতে হাঁটতে যখন ওই তাল গাছটা থেকে অল্প কয়েকটা হাত দূরে আছেন, তখন উনি দেখলেন একটা কালো বিড়াল উল্টো হয়ে তাল গাছে উঠছে, মাথার নিচ দিক দিয়ে উল্টোভাবে উঠছে। উনি চিন্তা করলেন, বিড়াল কি এভাবে গাছে উঠতে পারে নাকি? এর মধ্যে ঘটে আর একটা ঘটনা। মুহূর্তের মধ্যেই ওই বিড়ালটা একটা মানুষের আকৃতি ধারণ করে, আর তার মাথাটা কি করেছে, এই ছায়াপুর আম্মুর দিকে ফিরিয়ে খুব বাজেভাবে হেসে দিয়েছে, খুব বিশ্রীভাবে। মানে এই হাসি দেখলে যে কারো কলিজা শুকিয়ে যাবে ভয়ে। তবে ওই হাসির কোনো শব্দ ছিল না। সেও একই রকম ভাবেই ওই বিড়ালের মতো উল্টো দিকে আস্তে আস্তে গাছে উঠে গেল। এই দৃশ্য দেখার সাথে সাথে ওনার কিন্তু আর কোনো হিতাহিত জ্ঞান ছিল না, কি করবেন না করবেন, কোন দিকে যাবেন, কোন দিকে দৌড় দেবেন। তারপরও আল্লাহর অশেষ রহমতে উনি উল্টো দিকে ঘুরে দৌড়ে ঘরে চলে আসেন। তো এরকম ছোটখাটো অনেক ঘটনাই কিন্তু ওই জায়গাকে কেন্দ্র করে হয়েছে। 2026 সাল, এখনো ওই জায়গাকে কেন্দ্র করে ঘটনা ঘটছে। তবে এখন কিন্তু সেই বাঁশঝাড়, তালগাছ, ঝিল এগুলো না থাকলেও সেই অশরীরী ছোঁয়া কিন্তু এখনো আছে। ওখানে যখন পরবর্তীতে 5 তলা ভবন তৈরি করা হয়, ওনারা ওই বাসাতেই ভাড়া ওঠেন আর কি। আর যে ঘটনাটা মাত্র বললাম, তখন তো এই 5 তলা ভবন ছিল না, ওখানে 1 তলা বিশিষ্ট একটা ভবন ছিল, টিন শেড, ওখানে ওনারা থাকতেন। 5 তলা ভবন তৈরি করার সময় নাকি এই বিল্ডিং এর কন্ট্রাক্টর 2 বার 2য় তলা থেকে নিচে পড়ে যায়। তবে পাশেই টিন শেড বাসা থাকায় 2 বারই ওই টিনের উপর পড়েছে, আল্লাহর রহমতে বেঁচে গিয়েছিল। যখন 4 তলা পর্যন্ত কমপ্লিট হয়, তখন এই ছায়াপুরা পরিবার সহ সেখানে ওঠেন। এই বিল্ডিং এর পেছনের সাইডের যে দিকটা, এই দিকটা থেকেই সমস্যাটা বেশি হয়। এই 4 তলা যে বিল্ডিং, এটার যে 5 তলাটা কিন্তু চিলে কোঠার মতো আর কি, ছাদ প্লাস চিলে কোঠা। এটার যে 2য় তলা, এটা বাড়িওয়ালা নিজেরা ব্যবহার করতেন, আর 3য় তলার কাজটা চলমান ছিল, আর 3য় তলার কাজটা অসমাপ্ত রেখে ওনারা 4র্থ তলার কাজটা শেষ করেছিলেন। এটা যে কেন করেছিলেন এটা অবশ্য ছায়াপুরা বলতে পারেননি, কারণ
প্রত্যেকটা ফ্লোরের কাজ শেষ করেই তো উপরের ফ্লোরের কাজটা ধরতে হয়। ছাদ ঢালাইয়ের পরপরই ওনারা কি করেছেন, 4 তলার কাজ শুরু করে দিয়েছেন, অথচ চতুর্থ তলা কাজ হয়ে গেল, তৃতীয় তলার কাজ হলো না। ওনারা কি করেছিলেন যে এই যে চতুর্থ তলা এটা তো ওনারা করেছেন, কিন্তু একটা সমস্যা দেখা দিল, তা হচ্ছে এই ফ্লোরের এই পেছনের যে কর্নারের যে রুমগুলো, এই রুমগুলোতে কিছু কিছু সমস্যা দেখা দিত। এই কর্নারের রুম দুটোতে একটার মধ্যে ছিল হচ্ছে ওয়াশরুম, অর্থাৎ একটা রুমকে ওয়াশরুম বানানো হয়েছিল, আর একটা রুমের যেই জায়গাটা এটা করা হয়েছিল হচ্ছে কিচেন, ছোট জায়গার মধ্যে আর কি করা হয়েছিল। যেই ওয়াশরুমে যেত ভয় পেত, কিচেনে গেলে মনে হতো পাশে কেউ দাঁড়িয়ে আছে, সাইডে দেয়ালের সাথে হেলান দিয়ে তাকে কেউ দেখছে। আমরা যদি কোনো একটা কাজ করি, রুমের মধ্যে কেউ যদি আসে পাশে দাঁড়িয়ে থাকে, আমরা কিন্তু বুঝতে পারি, ঠিক ওরকম মনে হয়, কিন্তু তাকালে দেখা যায় কেউ নাই। শুধু তাই না, ওই বাসার সিঁড়ি দিয়ে মাঝে মাঝেই ওঠানামার শব্দ শোনা যেত। কিন্তু সমস্যা যেটা হলো তা হচ্ছে যে ওই বিল্ডিংয়ে তখন এই ছায়াপুরা ওনারা থাকতেন আর বাড়িওয়ালা থাকতেন, এছাড়া কেউ থাকতেন না। এমন সময় শব্দ পাওয়া যেত, ওই সময় কিন্তু কারো আসার কথা না, দরজা খুললেও কাউকে দেখা যেত না। এরকম কিন্তু অনেক ধরনের সমস্যাই হয়েছে। যাই হোক, পরবর্তীতে তো তৃতীয় তলা কমপ্লিট হয়েছে, অন্য ভাড়াটিয়ারা আসছেন, দেখা গেল যে ওই তৃতীয় তলাতে কেউই 1 বা ম্যাক্সিমাম 2 মাস এর উপরে কেউ থাকতে চাইতো না। প্রত্যেকের সাথেই বিভিন্ন ধরনের সমস্যা হতো, তারা চলে যেত। এক পর্যায়ে ব্যাচেলর ভাড়া দেওয়া হয়েছিল, তারাও একটা সময় চলে যেতে বাধ্য হয়েছে। তো এই যে ফ্যামিলি যারা, তারা কেন চলে গেল, এই সম্পর্কে কয়েকটি ঘটনা না বললেই নয়। একবার একটা পরিবার আসলেন, হাজব্যান্ড ওয়াইফ, আর তাদের বাচ্চা একটা আছে, বাচ্চার বয়স ছিল 8 কি 9 মাস। একদিন ওই আন্টি স্বপ্নে দেখেন যে ওনার যে রুমটা, বেডরুম, এই বেডরুমের জানালাটা একা একাই খুলে গেছে। তখন জানালার বাইরে থেকে একটা বিভৎস চেহারার মহিলা খুব বিশ্রী কণ্ঠে তাকে বলছে, তোর বাচ্চাটা আমাকে দিয়ে দে, দিবি, দে দে, আমাকে দে। এই জিনিসটা উনি স্বপ্নের মধ্যে দেখলেন। ওনার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর দেখলেন যেই জানালাটা উনি বন্ধ করে ঘুমিয়েছিলেন, সেই জানালাটা খোলা। উনি কিন্তু প্রথমবার এটা দেখলেন, চিন্তা করলেন এটা একটা দুঃস্বপ্নই হবে। এই যে আন্টি, উনি কিন্তু নার্স, সরকারি একজন নার্স, এখনো উনি চাকরিরতই রয়েছেন, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে সিনিয়র নার্স হিসেবে কর্মরত রয়েছেন। এই আন্টি পরবর্তীতে আরো একবার এই জিনিসটা দেখেছেন, আর উনি ওই বাসায় ওঠার পর থেকেই খুব দুর্বল হতে থাকেন, আর ওনার বাচ্চারও বিভিন্ন ধরনের অসুস্থতা লেগেই থাকে, জ্বর, শারীরিক দুর্বলতা। যেই বাচ্চা হামাগুড়ি দিত, সেই বাচ্চা সারাদিন বিছানায় শুয়ে থাকে, শরীরকে নাড়াতে পারে না, এরকম অনেক ধরনের সমস্যা দেখা দিল। ডাক্তার কিছুই ধরতে পারে না। একদিন ওনারা হুট করে বাসাটা ছেড়ে দেন। বাসাটা ছেড়ে দেবার পর এই যে ছায়া আপু, ওনার সাথে আবার এই আন্টির ভালো সম্পর্ক ছিল। এই আন্টি বলেছেন যে উনি স্বপ্নের মধ্যে কি কি দেখতেন, আর পারিবারিক বিভিন্ন ধরনের সমস্যা ওনাদের এই কয়েক মাসে লেগেই থাকতো। তখন ওরা বুঝতে পেরেছিলেন এখানে অন্য কোনো ব্যাপার রয়েছে, এই জন্য বাসাটা ছেড়ে দিলেন। এর কিছুদিন পর আর একজন পুলিশ অফিসার ওখানে বাসা ভাড়া নেন। ওই যে আন্টি, ওই আন্টি আবার, অর্থাৎ যিনি নতুন উঠেছেন আর কি, ওই পুলিশ অফিসার স্ত্রীর কথা বলছি, উনি প্রেগনেন্ট ছিলেন। তো উনি যখন ওখানে ওঠেন, ওই আন্টির সাথে এই ছায়াপুর ভালো একটা সম্পর্ক হয়ে যায়। দেখা যেত যে ওই আন্টির হাজব্যান্ড যেহেতু পুলিশ কর্মকর্তা, ডিউটির চাপ ছিল, যার কারণে ওই আন্টিকে যে ডক্টরের কাছে রেগুলার চেক আপের জন্য নিয়ে যেতে হবে, উনি কিন্তু ওভাবে সময় বের করতে খুবই কষ্ট পেতেন। যার কারণে ছায়া আপু তাকে নির্দিষ্ট দিনগুলোতে মেডিকেল চেক আপের জন্য নিয়ে যেতেন। তবে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল। যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়, এরপর থেকেই শুরু হয়ে গেল একটা সমস্যা। উনি ফিল করতেন যে ঘরের মধ্যে কেউ হাঁটছে, অথচ
ঘরের মেইন দরজাটা বন্ধ করা। ওনার পাশে কেউ দাঁড়িয়ে আছে, তাকালে আবার দেখা যায় না। উনি যখন রুমের এক পাশে থাকেন, মনে হচ্ছে রুমের আর এক পাশ দিয়ে কেউ একজন হেঁটে গেল। তাকালে দেখা যায় না, কিন্তু বোঝা গিয়েছে যে ওখান দিয়ে কেউ হেঁটে গিয়েছে। এরকম কিন্তু উনি মাঝে মাঝেই দেখতেন। তবে বাচ্চার বয়স যখন 7 দিন ক্রস করেছে, উনিও এই সেম স্বপ্ন দেখতে থাকলেন যেটা পূর্বের আন্টি দেখেছিলেন। জানালার পাশ থেকে কেউ একজন বলে ওঠে, বিভৎস চেহারার একটা সুরত নিয়ে তোর বাচ্চাকে আমাকে দিয়ে দে। এরকম বলতে থাকে। উনি কিন্তু রেগুলার বেসিস এই স্বপ্নটা দেখতে থাকেন। বিয়ের 7 বছর পর ওনার সন্তান হয়েছে, ছেলে সন্তান। অনেক কষ্টের পর, অনেক কান্নাকাটি আল্লাহর কাছে দোয়া করার পর এই সন্তান হয়েছে। এখন কিনা কেউ একজন বলছে সন্তানকে দিয়ে দিতে। তো এরকম কিন্তু সমস্যা উনি ফেস করতে শুরু করলেন। একদিন ঘুমের ভেতরেই একটা ঘটনা ঘটে। সেটা হচ্ছে, ওই যে বিভৎস চেহারার মহিলাটা, ওই মহিলাটা কিন্তু এবার জানালার বাইরে না, ভেতরে চলে এসেছে। ভেতরে এসে 2 হাত বাড়িয়ে বলছে, দে তোর বাচ্চাটাকে আমাকে দে। উনি ঘুমের মধ্যেই বাচ্চাটাকে কোলের মধ্যে নিয়েছেন, জড়িয়ে ধরে বলছে, না আমার বাচ্চাকে আমি দেব না, কোনোভাবেই দেব না। তো উনি সত্যি সত্যি কিন্তু ঘুমের মধ্যে পাশে থাকা বাচ্চাকে বুকে জড়িয়ে ধরেছেন। এদিকে ওনার পাশে শুয়ে থাকা ওনার হাজবেন্ড, ওনার ঘুম ভেঙে গেছে, উনি চোখ খুলে দেখেন এই অবস্থা। উনি তখন ধাক্কা দিয়েছেন, এই কি হয়েছে তোমার? তখন উনি বলেন যে এরকম এরকম স্বপ্ন তো আমি আজকেও দেখলাম। উনি কিন্তু এর আগেও বলেছেন ওনার হাজবেন্ডকে, যেহেতু ওনার হাজবেন্ড পুলিশ কর্মকর্তা, আইনের লোক, উনি এই বিষয়গুলোকে ওইভাবে পাত্তা দিতেন না। কিন্তু ওই বাসায় কিন্তু এই ছায়া আপু রেগুলারই আসা যাওয়া করতেন। ছায়া আপুর ছোট বোন ছিল, সেও রেগুলার আসা যাওয়া করতো। এই বিষয়টা যখন এই ছায়াপুকে বললেন, তখন ছায়াপু চিন্তা করেন, ওই যে আগে একজন নার্স আন্টি, উনিও তো একই কথা বলেছিলেন, উনিও তো বাসা ছেড়ে দিয়ে চলে গেছেন। এই পুলিশ কর্মকর্তা এবং ওনার স্ত্রী তার সন্তান সহ ওই বাসাটা ছেড়ে দিয়ে চলে যান। এই যে একের পর এক ভাড়াটিয়ারা আসছে চলে যাচ্ছে, এদিকে হয়েছে কি, ছায়াপুর যে পরিবার, ওনারা তো অনেক আগে থেকে এই এলাকাতে, বাড়িওয়ালাই বাড়ি করার আগে থেকেই তাদেরকে চেনেন, ওনারাও তাদেরকে চেনেন, উভয়ের সাথেই খুব ভালো একটা সুসম্পর্ক। এদিকে ওনারা কিন্তু বলতে পারছেন না কাউকে যে এই বাড়িতে সমস্যা আছে, তাহলে মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হবে। কারণ যারা এই বাড়িটা তৈরি করেছেন, ওনারা অনেক কষ্ট করে ঋণ করে বাড়িটা তৈরি করেছেন। ভুতুরে বাড়ি হিসাবে চতুর্দিকে যদি একটা বদনাম ছড়িয়ে পড়ে, তাহলে তো ওনাদের জন্য খুব বড় ধরনের একটা ক্ষতি হয়ে যাবে। তবে শুধু এই পরিবারের সাথে যে ঘটনা ঘটে বিষয়টা এরকম না, ছায়াপুদের যে ঘর, এই ঘরেও কিন্তু দেখা যাচ্ছে যে ওই কেউ দাঁড়িয়ে আছে, কেউ সাইড থেকে চলে যাচ্ছে, এরকমটা কিন্তু ওরা দেখেন। তবে বড় ধরনের কোনো সমস্যা ওভাবে হয় না। এবার আসি আর একটা ঘটনাতে। এই যে ওয়াশরুম সংক্রান্ত একটা বিষয়, আমরা বলেছিলাম যে কিচেনে দাঁড়িয়ে থাকলে বা রান্না করার সময় দেখা যায় যে কেউ একজন পাশে আছে বা দাঁড়িয়ে আছে, ওয়াশরুমে গেলেও বোঝা যায়। একবার ঘটে একটা ঘটনা, কোনো একজন ভাড়াটিয়া আসেন, নতুন একটা ভাড়াটিয়া, তবে এটা কিন্তু নিচতলাতে। তো ওই নিচতলার নতুন যে ভাড়াটিয়া, ওখানে যে ভদ্র মহিলা ছিলেন, উনি গিয়েছেন ওয়াশরুমে। যেই না উনি ওয়াশরুমে ঢুকেছেন, হঠাৎ করেই ওয়াশরুমের লাইটটা দপ করে বন্ধ হয়ে যায়। মনে হলো বাইরে থেকে কেউ সুইচটা বন্ধ করে দিয়েছে। যেই না বন্ধ হয়ে গেছে, সাথে সাথে উনি ফিল করলেন কেউ ওনার ঘাড় চেপে ধরে কোমরের ভেতরে মাথা ঢুকিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করছে। উনি তো চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। আল্লাহর অশেষ রহমতে ওই সময় ওনার হাজবেন্ড রুমেই ছিলেন। ওয়াশরুম থেকে যখন চিৎকার চেঁচামেচির আওয়াজ উনি শুনতে পেয়েছেন, সাথে সাথে উনি চলে আসেন ওয়াশরুমের কাছে। এসে দেখেন বাইরে থেকে সুইচটা অফ করা। উনি সুইচ দিলেন, সুইচ দেওয়ার পরও ভিতর থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা যাচ্ছে। এরপর উনি দরজা যখন ভাঙেন, তখনও দেখেন ওনার ওয়াইফের মাথাটা কোমরের ভেতরে মনে হচ্ছে কেউ চাপ দিয়ে ঢুকিয়ে দিচ্ছে। উনি যখন ভেতরে ঢুকেছেন, এরপরে গিয়ে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। ওনার ওয়াইফ বলেন যে এই ঘটনা, হঠাৎ করে লাইট বন্ধ হয়ে যায়, তারপর এরকম ব্যাপার স্যাপার, লাইট জ্বলার পরও এই জিনিসটা ছাড়ে নাই। এরপর কিন্তু ওই ভদ্র মহিলা উদ্ভট রকমের আচরণ করতে থাকে। কয়েকজন কবিরাজও দেখানো হয়েছে, কোনো লাভ হচ্ছিল না।
পরবর্তীতে তাকে গ্রামেও নিয়ে যাওয়া হয়, বেশ কয়েক মাস ওই বাসাটা ওরকমই থাকে। পরবর্তীতে একবার এসে ওনারা বাসাটা ছেড়ে দিয়ে অন্যত্র চলে যান। এরপরে কি হয়েছে ওই ভদ্রমহিলার সাথে ছায়াপু বলতে পারেননি। এর আরো কিছুদিন পর একজন স্বর্ণকার বাসা ভাড়া নেন। তো উনি আসলে ব্যবসা করতেন, অনেক সময় দোকানে থাকতে হতো, মাঝে মাঝেই রাত 2-3টা বাজে ওনাকে বাসায় একা একাই আসতে হতো। খুব সাহসী প্রকৃতির একজন লোক। উনি একদিন রাত 3টার দিকে তার কাজ শেষ করে বাসায় ঢুকেছেন। হঠাৎ তার চোখ যায় সিঁড়ির দিকে। বলে রাখা ভালো, তার রুমটা ছিল সিঁড়ির কাছেই। উনি দূর থেকেই খেয়াল করেন দোতলায় উঠতে যে সিঁড়িটা, ওইখানে সাদা কাপড় পরা কোনো মহিলা বসে আছে। মনে হচ্ছে কাপড়ের কাপড় জাতীয় কিছু একটা শরীরে জড়িয়ে রেখেছে। তার শরীরের গড়নে বোঝা যাচ্ছিল উনি একজন ভদ্র মহিলা হতে পারেন, কিন্তু ভদ্র মহিলা হলে এত রাত্রে এখানে তো এইভাবে বসে থাকার কথা না। আর যেহেতু উনি একজন সাহসী মানুষ, উনি চিন্তা করেন থাক, হয়তোবা অন্য কোনো বাড়িতে কোনো একজন মহিলা বেড়াতে এসেছে, হয়তোবা গ্রামের মানুষ ফ্ল্যাট বাড়িতে থাকতে অসুবিধা হয়, দম আটকে আসে, এই জন্য হয়তো সিঁড়ির ওখানে বসে আছে। তো উনি একটু উপরের দিকে ওঠার চেষ্টা করলেন তাকে পাশ কাটিয়ে। হঠাৎ করে ওনার নজর যায় ওই মহিলার দিকে। কি মনে করে তাকিয়েছেন তার চেহারার দিকে। যখনই তাকিয়েছেন তখনই দেখেন ভয়ঙ্কর একটা দৃশ্য। ওই মহিলার পুরো শরীর মানুষের মতো, কিন্তু মুখটা বিড়ালের মতো। যখনই এটা উনি দেখেছেন তখন তো উনি মারাত্মক ভয় পান। এমন জোরে একটা চিৎকার দিয়েছেন, এক চিৎকারে পুরো বিল্ডিং এ যারা যারা ছিল সবারই ঘুম ভেঙে গিয়েছে। সবাই বাইরে বেরিয়ে এসেছেন। দেখা গেল উনি খুব ভাবাচ্ছেন, যদিও বা উনি জ্ঞান হারান নাই, খুব ভাবাচ্ছেন, খুব ভয় পেয়েছেন। কি হয়েছে জিজ্ঞেস করলে উনি এই বিষয়টা খুলে বলেন। এর পরপরই উনি ওই বাসাটা ছেড়ে দিয়েছিলেন। এরপরে আসি 2022 কি 23 সালের ঘটনা। এরকম ঘটনা তো ওই বাসায় সবসময়ই হচ্ছে। তো দেখা যাচ্ছে যে এই 22-23 সালেও এরকম ঘটনা হয়েছে। আর এই যে ছায়াপুরা ওনারা 4র্থ তলায় যখন উঠেছেন, 5ম তলাতে চিলে কোঠার মতো জায়গাটা রয়েছে, ওইখানেও কিন্তু ওনারা ভাড়া নিয়েছেন। কারণ ওনাদের যেই ফ্ল্যাটটা, এখানে ওনাদের আসলে পর্যাপ্ত জায়গা হয় না, যার কারণে উপরের চিলে কোঠাতেও ওনারা ভাড়া নিয়েছেন। মাঝে মাঝে ওখানে ওঠেন। তো একবার হয় কি, ওনার ছোট বোন উপরে উঠেছেন। ওই চিলে কোঠার ওই জায়গাতে কিন্তু বেসিন আছে, থালা বাসন ধোয়া যায়, সুন্দর করে ওই জায়গাটাও সাজানো আছে। ওই চিলে কোঠার ওখানে উঠে ওনার ছোট বোন থালা বাসন ধুচ্ছিলেন। হঠাৎ করে মনে হলো সাঙ্গা করে তার পেছন থেকে কোনো একটা জিনিস দ্রুত চলে গেল। অনেক সময় কোনো বিমান যদি অতি দ্রুত চলে যায়, যেমন একটা শব্দ হয় শো করে, ওরকম হলো। কিন্তু সেটা আকাশ থেকে ওই শব্দ আসেনি, এসেছে তার পেছন থেকে। এত জোরে গিয়েছে যে একটা বাতাসের দমকা হাওয়া তার শরীরেও লেগেছে। উনি চিন্তা করেন কি ব্যাপার, কি হলো। মনে হয় এটা মনের ভুল, এই ভেবে উনি আবার কাজ করছেন। দ্বিতীয়বারের মতো আবারও সেম জিনিসটা উনি ফিল করেন। এরপর তো ভয়ে থালা বাসন রেখে 4র্থ তলায় ওনার আম্মুর কাছে দৌড়ে চলে যান। ওনারা বিছানায় যখন শুয়ে থাকেন, কখনো কখনো মনে হয়েছে বিছানাটা থরথর করে কাঁপছে, মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। আসলে কিছু না, ওই বিছানা ছাড়া অন্য সব কিছুই ঠিকঠাক আছে। তো এরকম কিন্তু এমন হয়েছে যে ওনাদের বাসা আত্মীয় স্বজন এসেছে, ওনারাও টের পেয়েছেন। তবে ওনাদের সাথে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এখনো নাকি ওই বাড়িতে এই ধরনের ঘটনা ঘটেই চলছে। এর মধ্যে একদম লেটেস্ট ঘটনা যেটা, এই 2026 সালের কথাই। ওনারা যখন ওই বাড়িতে উঠেছেন তখন তো এই বাড়িওয়ালার যিনি স্ত্রী, মানে বাড়িওয়ালি, উনি জীবিত ছিলেন, উনি মারা গেছেন। আর যিনি বাড়িওয়ালা, উনি প্যারালাইজড হয়ে কিন্তু বিছানায় পড়ে আছেন। ওনার ছেলে মেয়েরা বাইরে থাকে, বলতে ওই বাড়ির কাছাকাছি জায়গাতেই থাকে, আর ছেলে ওই বাড়িতেই থাকে। ছেলের ওয়াইফ, ছেলে ওনাকে দেখাশোনা করেন। তবে মাঝে মাঝে হয় কি, যে এই যে ছায়া আপু, ওনার ছোট বোন ওই বাড়িতে যায়। ছায়া আপু আর ওনার ছোট বোন ওই বাড়িতে গিয়ে ওই বাড়িতে দেখা যাচ্ছে যে ওনাদের সাথে গল্প গুজব করেন। মাঝে মাঝে এমন হয় যে ওনার ছেলের বউ তার বাবার বাড়িতে বেড়াতে গিয়েছে, ছেলে কাজে গিয়েছে। এই যে আঙ্কেল, উনি তো অসুস্থ অবস্থায় পড়ে আছেন, একাকী অবস্থার, কখন কি হয়। তখন এই যে ছায়া আপু, ওনার বোন ওনাদের বাসা থেকে ওইখানে যান, তার সাথে কথাবার্তা বলেন, তার কিছু লাগবে কিনা জিজ্ঞাসা করেন। কিছু যদি নাও লাগে তখন ওনারা ওই বাসায় যান, ড্রয়িং রুমে বসে টিভি দেখলেও অন্তত যাতে করে
বুঝতে পারেন ওই বাড়িওয়ালা ভদ্রলোক যে না, আমার এই বাসায় কেউ একজন আছে, আমি একা না। তো এরকম একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে এই যে যিনি ছায়াপু, ওনার ছোট বোন, উনি ড্রয়িং রুমে বসে আছেন। মূলত উনি গিয়েছিলেন কিন্তু টেলিভিশন দেখার জন্য না, পড়ার জন্য। ওনার বাসায় ওই সময় পড়া হচ্ছিল না, তখন মনে হলো যাই, ওই বাড়িওয়ালা আঙ্কেল যিনি আছেন উনি তো এখন একাই আছেন, অসুস্থ মানুষ, উঠতে পারেন না, আমি ড্রয়িং রুমে বসে একটু লেখাপড়া করি, উনি ওনার মতো ঘুমাক, পরে ওনার ছেলে আসলে আবার উনি চলে আসবেন আর কি নিচে, এরকম পরিকল্পনা করেছেন। যখন উনি ড্রয়িং রুমে বসে আছেন পড়ছেন, হঠাৎ করে মনে হচ্ছে হাতি যদি ফস ফস শব্দ করে, হাতি কিন্তু এক ধরনের রেগে গেলে শব্দ করে, এটা কিন্তু হাতির আলাদা একটা শব্দ আছে যেটা অন্য কোনো প্রাণীর সাথে মেলে না, মনে হচ্ছে ওরকম শব্দ। খেয়াল করলেন যে ওনার পাশে একটা টেবিলে হাতির একটা বড় সড়ো পুতুল রাখা আছে। যখনই তাকিয়েছেন উনি দেখতে পেলেন মনে হচ্ছে এই পুতুলটা জীবন্ত, তার দিকে ভয়ঙ্করভাবে তাকিয়ে আছে, সুর নাড়াচ্ছে আর ভয়ঙ্করভাবে ফসফস শব্দ করছে। এটা দেখে তো উনি মারাত্মক ভয় পেয়ে যান। তখন উনি প্রথম দিকে মনে করছেন মনের ভুল, কিন্তু ভালো করে খেয়াল করেন যে আরে এটা তো সত্যি। এরপর তো মারাত্মক ভয় পেয়েছেন, ওখান থেকে দ্রুত চলে আসেন। এর কিছুক্ষণ পরে ওই বয়স্ক বাড়িওয়ালার ছেলেও চলে আসে। তখন অবশ্য উনি কিছু বলেন নাই যে এই ঘটনা, তো ছেলে মনে করছে যে আরে আমার বাবাটা একা পড়ে আছে, ওরা তো একটু আসতে পারতো। তো পরবর্তীতে ওনারা বলেছিলেন যে হ্যাঁ অনেকক্ষণ ছিলেন, একটু আগে চলে আসেন, তবে কি কারণে চলে আসছেন এইটা অবশ্য বলেননি। তো এরকম কিন্তু অনেক ঘটনাই ঘটেছে। যেমন ছায়াপু বলেছেন যে একবার হয়েছে কি, ওনারা দুই বোনই ওখানে গিয়েছেন, যাওয়ার পর এক বোন এক পাশে আর এক বোন আর এক পাশে, মানে দুই রুমে দুইজন বসে আছেন, কারণ ওই বাসা ওনাদের অবাধ আসা যাওয়া ছিল। এই ছায়াপু খেয়াল করলেন এই যে বাড়িওয়ালা যে আঙ্কেল, ওনার মেয়ে এসেছে, উনি দেখলেন ওনার মেয়ে আসলো, এসে আর একটা রুমে ঢুকে গেল, যেই রুমে এই ছায়াপুর বোন বসে আছে। মূলত ছায়াপুর বোনটা এমন জায়গায় বসে আছে, মেইন দরজা দিয়ে কেউ ঢুকলে ওখান থেকে অনায়াসেই দেখা যাবে। কিছুক্ষণ পর ওই বাড়িওয়ালার মেয়ের সাথে কথা বলার জন্য ছায়াপু আবার যখন ওই রুমে গিয়েছেন, কাউকে দেখতে পান না। তখন ছায়াপুর বোনকে জিজ্ঞেস করেছেন যে কি ব্যাপার, উনি যে আসলেন, কই গেল? ছায়াপুর বোন উনি বলতেছেন যে কি বলো না বলো, কেউ তো আসেনি, দরজা তো বন্ধ, আর আমি এখানে বসা, কেউ আসলে তো আমি দেখতাম। এরকম কিন্তু অনেক ঘটনা ওই বাড়িতে ঘটেই চলছে, তো ঘটেই চলছে। অনেক ধরনের ঘটনাও ঘটে, যেমন কলিং বেল রাতের বেলা বাজে, দরজা খুললে কাউকে দেখা যায় না। তারপরে হঠাৎ করে লাইট কিছু বন্ধ করে দেয় ঘরের ভেতরের, এরকম কিন্তু হয়। ওয়াশরুমে গিয়েছে, ওয়াশরুমের লাইটটা বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। ওয়াশরুম তো এমনি অন্ধকার, হঠাৎ করে রাতের বেলা যদি কেউ ওয়াশরুমের লাইট বন্ধ করে দেয় তখন কেমন ভয় লাগতে পারে। আর সেই বাড়িটা যদি হয় এরকম ভুতুরে বাড়ি, এরকম কিন্তু হয়। তো ওই বাড়ির মোটামুটি সবাই অনেক ধরনের ঘটনার সাক্ষী হয়ে আছেন আর কি। আর ওই আশেপাশের যে জায়গাগুলো রয়েছে সেখানে অনেক ভয়ের ঘটনা আছে। এটা পরবর্তীতে উনি আমাদেরকে দিতে চেয়েছেন, আমরা অপেক্ষায় থাকব। আর এক্স্যাক্ট বাড়ির লোকেশনটা, বাড়ির নামটা আমরা বলছি না, এটা উনি বলতে নিষেধ করেছেন। কেননা ওই বাড়িতে যদি পরবর্তীতে কোনো লোকজন আসেন তাহলে ওনারা ভয় পেতে পারেন। আর এই ঘটনা এরকম একটা প্ল্যাটফর্মে প্রচারিত হলে দেখা যাবে যে বাড়িওয়ালার সাথে ওনাদের একটা সম্পর্কের অবনতিও হতে পারে, যার কারণে অনেক কিছু উনি অ্যাভয়েড করে গেছেন। আমরাও গিয়েছি, আরও বেশ কিছু বিষয় ছিল সেগুলো আমরা অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করেছি। ওনার যে নামটা মূলত বাড়িওয়ালারা জানেন, এই নামটা কিন্তু আমরা বলিনি, অন্য আর একটা নাম বলেছি, যে নামটা উনি আমাদেরকে বলতে বলেছেন, যেই নামে ওনাকে ওই বাড়ির লোকজন বা আশেপাশের লোকজন চেনে না, সেই নামেই কিন্তু আমরা বলেছি যে ছায়া নামটা। ধন্যবাদ জানাচ্ছি ছায়াপুকে ওনার পাঠানো ঘটনার জন্য। নেসেলার ভাই ও বোনেরা, আপনারা সবাই ভালো আছেন? আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। আমি প্রতিদিন বাছাইকৃত কিছু
ভয়ানক ভূতের গল্প আমি রাত 10টা বাজে এই চ্যানেলে পাবলিশ করে থাকি। আপনাদের যদি ভালো ভিডিও দেখতে মন চায়, ভালো ভয়ানক ভূতের ঘটনা শুনতে যদি ইচ্ছুক থাকেন, তাহলে আমার এই চ্যানেলটাতে আপনারা সব সময় বাছাইকৃত পর্বের ভয়ানক গল্পের ঘটনা শুনতে পারবেন। আমি প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে বাছাইকৃত ভিডিও আমি সংগ্রহ করে আমি আমার চ্যানেলে রাত 10টা বাজে পাবলিশ করে থাকি। আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে থাকে, তাহলে আপনারা আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, পারলে শেয়ারও করে দেবেন। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদেরকে আদাব। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। আমি আমার গল্পটি এখানেই শেষ করলাম।